আসসালামু আলাইকুম মাই ডিয়ার ডক্টরস এন্ড মাই ডিয়ার কলিগস। আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম গত শুক্রবারে প্রথম অর্ধেক পড়েছিলাম। প্রথম অর্ধেকের চেয়ে একটু কম হার্ট ফেইলিউর পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা শুরু করব কার্ডিয়াক অ্যারিথমিয়া দিয়ে। অ্যাকচুয়ালি অনেকে আমাকে মেসেঞ্জারও টেক্সট পাঠিয়েছেন যে অ্যারিথমিয়াটা হয়তো অনেক ভালো করে পড়তে হবে, এই করতে হবে, সেই করতে হবে। অ্যারিথমিয়া আসলে এমআরসিপি তে একটু ডিটেলস লাগে, কিন্তু আমাদের এফসিপিএস পার্ট 1 এর প্রিভিয়াস কোশ্চেন যদি দেখেন অথবা স্যারদের লেকচার যদি ফলো করেন, আমাদের তিনটা জায়গা আমি বলে দিচ্ছি অ্যারিথমিয়া থেকে কোশ্চেন। তিনটা জিনিস পড়ে গেলে পরীক্ষার আগে অ্যারিথমিয়া থেকে কোশ্চেন কমন। নাম্বার 1, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এ টু জেড। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এ টু জেড পড়তে হবে। নাম্বার 2, আমাকে হার্ট ব্লকের দুই একটা জায়গা দেখে যেতে হবে। নাম্বার 3, প্রলং কিউটি ইন্টারভেলের কজ গুলো। নাম্বার 4, ক্লাসিফিকেশন অফ অ্যান্টিরিথমিক ড্রাগ এন্ড আমিও ধরনের সাইড ইফেক্ট। এই যদি আপনারা পড়ে যেতে পারেন তাহলে অ্যারিথমিয়া থেকে কোশ্চেন শেষ। অ্যারিথমিয়া কিন্তু অত বেশি মাথা কামানোর দরকার নেই। আমাকে মনে রাখতে হবে সিবিএস থেকে কয়টা কোশ্চেন আসবে, সিবিএস থেকে কি আসে, সিবিএস বিশাল চ্যাপ্টার কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসে। আউল ফাউল জিনিস বেশি পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে? সো আমরা যদি একটু খেয়াল করি, দেখেন কার্ডিয়াক অ্যারিথমিয়া, এখানে আমরা অ্যারিথমিয়ার জাস্ট একটু ডেফিনেশনটা খেয়াল করে যাই। ডেফিনেশন দেখেন, কার্ডিয়াক অ্যারিথমিয়া ইজ ডিফাইন্ড এজ এ ডিস্টারবেন্স অফ দ্য ইলেকট্রিক্যাল রিদম অফ দ্য হার্ট। আমাদের যে নরমাল রিদম ওইটা যদি ডিস্টার্ব হয়, উল্টাপাল্টা হয়, তখনই আমরা এটাকে বলি অ্যারিথমিয়া। কিচ্ছু দরকার নেই, এগুলো আসবে না। তারপরে জাস্ট খালি যেহেতু পেজ আছে একটু দেখে যাব। তিন ধরনের মেকানিজম আছে ট্যাকিকার্ডিয়া তৈরি হওয়ার, বা অ্যারিথমিয়ার একটা কম্পোনেন্ট ট্যাকিকার্ডিয়া। অ্যারিথমিয়া দুই ধরনের হতে পারে, ট্যাকি অ্যারিথমিয়া, ব্র্যাডি অ্যারিথমিয়া। সো there are three main mechanisms of tachycardia: increased automaticity, রি-এন্ট্রি এন্ড ট্রিগার্ড অ্যাক্টিভিটি। ভিতরে পড়ার কোনো দরকার নেই, জাস্ট একটু হালকা রিডিং করে যাবেন। অ্যারিথমিয়ার মধ্যে দুইটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়ার একটার মধ্যে সুপ্রাভেন্ট্রিকুলার এন্ড ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তো সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ইসিজি দেখে কিভাবে পার্থক্য করা যায়, এটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু তারপরেও এটাও আসে না, এটা অস্পিতে সাধারণত স্যাররা দেয়। সুপ্রাভেন্ট্রিকুলার রিদম ইউজুয়ালি প্রডিউসেস, মনে রাখবেন, ন্যারো কিউআরএস কমপ্লেক্স। এই কিউআরএস দেখে আমরা চিন্তা করি দুইটাতেই কিন্তু রেট অনেক বেশি। রেট 150-এর বেশি থাকবে, 200-এর কাছাকাছি বা 200-এর বেশি চলে যায়। কিন্তু আমরা কিউআরএস এর মরফোলজিটা দেখেই এটা বুঝতে পারি যে এটা কি সুপ্রাভেন্ট্রিকুলার নাকি এটা ভেন্ট্রিকুলার। তাহলে সুপ্রাভেন্ট্রিকুলার রিদম ইউজুয়ালি প্রডিউসেস ন্যারো কিউআরএস কমপ্লেক্স because the ventricles are depolarized in the normal sequence via the AV node. Okay. In contrast, ventricular rhythms produce broad Vijari QRS complex because the ventricles are activated in an abnormal sequence. তাহলে এই পার্থক্য কিন্তু আমরা ইজিলি চোখে পড়ে গেল। একটা হচ্ছে ন্যারো কিউআরএস কমপ্লেক্স, আর হচ্ছে ভিজারি ব্রড কিউআরএস কমপ্লেক্স। আমাদের এত ডিটেইলস এখানে দরকার নেই, আমি বারবার বলছি দরকার নেই। এই অ্যারিথমিয়া আপনি ডায়াগনোসিস করবেন কিভাবে, কি দিয়ে আপনাকে অ্যারিথমিয়া ডায়াগনোসিস করতে পারবেন, কোনটা দিয়ে? তাহলে একটাই সিম্পল 12 ব্লেড ইসিজি দিয়েই ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। পরীক্ষা কিন্তু এটা দিয়ে দেয়, কিন্তু অনেকে আমরা ইকোকার্ডিওগ্রাফি, তারপর রাইট হার্ট ক্যাথেটারাইজেশন, এইসব দিকে কিন্তু না বুঝে অ্যান্সার দেওয়া যাবে না। সো অ্যারিথমিয়া বুঝার সবচেয়ে বেশি ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হচ্ছে 12 ব্লেড ইসিজি। 6টা লিম লিডও থাকতে হবে, 6টা চেস্ট লিডও থাকতে হবে, ঠিক আছে? না আমরা নেক্সট পেজে চলে যাই, যেখান থেকে কোশ্চেন মোটামুটি আসার মতো। এইখান থেকে, এই পেজ থেকে আমরা একদম সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে কার্ডিওভাস্কুলার, না হলে আপনি আগের দিন পড়ে শেষ করতে পারবেন না। তো সাম প্যাথোলজিক্যাল কজ অফ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া এন্ড টাইকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়ার কজ গুলোই পরীক্ষায় আসে বেশি। ব্র্যাডিকার্ডিয়ার কজ গুলো আমরা জানি এমআই, স্পেশালি ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের সাথে যেহেতু রাইট করোনারি আর্টারি রিলেটেড, এবং রাইট করোনারি আমরা জানি এসএ নোটকে 60% আর এভি নোটকে 90% সাপ্লাই দেয়, এইজন্য ইনফিরিয়র এমআই এর সাধারণত ব্র্যাডিকার্ডিয়াটা বেশি পাওয়া যায়। তো সাইনাস ব্র্যাডিকার্ডিয়া একটা ইম্পর্টেন্ট কজ আছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। 6 সাইনাস সিনড্রোম, সাইনোয়াট্রিয়াল নোড যদি অসুস্থ হয়ে যায়, সাইনোয়াট্রিয়াল নোড যদি ফাইব্রোসিস, ডিজেনারেটিভ চেঞ্জেস হয়ে যায়, ইসকেমিক চেঞ্জেস হয়ে যায়, সাধারণত ওল্ডার পিপলদের বেশি হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বলি 6 সাইনাস সিনড্রোম। তখন হার্ট বিটই হয় না, ইলেকট্রিক্যাল ইম্পালসই তৈরি হয় না, সেক্ষেত্রে আমাদেরকে পার্মানেন্ট পেসমেকার। এই জন্য পরীক্ষা একটা কোশ্চেন আসে 6 সাইনাস সিনড্রোমের ট্রিটমেন্ট অফ চয়েস কোনটা? পার্মানেন্ট পেসমেকার ইমপ্লান্টেশন। এটা হচ্ছে পরীক্ষায় প্রায়ই আসে। সো সাইনাস ব্র্যাডিকার্ডিয়ার কজ হচ্ছে এমআই, সাইনোট্রিয়াল নোড ডিজিজের মধ্যে 6 সাইনাস সিনড্রোম, হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, কোলিস্টেটিক জন্ডিস, রেইজড এসিপির ট্রায়াডের মধ্যে আমরা পড়েছিলাম তাই না, হেডেক, প্যাপিলোডেমা, ব্র্যাডিকার্ডিয়া। ড্রাগস এর মধ্যে হোয়াট আর দ্য ড্রাগস কজিং ব্র্যাডিকার্ডিয়া? রেট লিমিটিং যেগুলো, বিটা ব্লকার, ডিগোক্সিন, ভেরাপেমিন। সো এই হচ্ছে ব্র্যাডিকার্ডিয়ার কজ। ব্র্যাডিকার্ডিয়ার কজগুলো প্রায় পরীক্ষায় একটু দেখে যেতে হবে। ট্যাকিকার্ডিয়ার কজগুলো আসে না, তারপর আপনারা সবাই জানেন যে অ্যাংজাইটি, ফিভার, অ্যানিমিয়া, হার্ট ফেইলিউর, থাইরোটক্সিকোসিস, ফিওক্রোমোসাইটোমা, ভিটা অ্যাগনিস্ট দ্যাট ইজ সালবিউটামল, এগুলা ট্যাকিকার্ডিয়া করে থাকে।
কমন ফিচার্স অফ সায়ানোট্রিয়াল আমি সবসময় বলি ইম্পর্টেন্ট হোক আনইম্পর্টেন্ট হোক ছোট ছোট বক্স একটু দেখে যেতে হবে। তাহলে সায়ানোট্রিয়াল ডিজিজ, সায়ানোট্রিয়াল নোড যদি কোনো সময় কোনো রকম ঝামেলা হয় যে কি কি ম্যানিফেস্টেশন হতে পারে, ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, সাইনাস অ্যারেস্ট হয়ে যেতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, প্যারক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, প্যারক্সিসমাল মানে সাডেন অকারেন্স, প্যারক্সিসমাল অ্যাট্রিয়াল টাইকার্ডিয়া, অ্যাট্রোভেন্ট্রিকুলার ব্লক, এইগুলা নিয়ে ম্যানিফেস্ট করতে পারে। আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখবো সিক্স সাইনাস সিনড্রোম। আবারও বলছি যে সিভিএস থেকে পরীক্ষা কিন্তু ইসিজির ছবি দিয়ে দেয় না যে ইসিজি দেখে আপনাকে ডায়াগনোস করতে হবে, তবে তারপর দুই একটা ইসিজি আমরা দেখবো। ইসিজি টোটালি অসপি এবং ভাইবার জন্য আপনারা যখন এমসিপিএস ফাইনাল দিবেন, এফসিপিএস ফাইনাল দিবেন, ফেজ এ ফাইনাল দিবেন, ফেজ বি ফাইনাল দিবেন, যারা কার্ডিওলজিতে ক্যারিয়ার করবেন তাদের কিন্তু একটা ইসিজি আলাদা স্টেশনই থাকে। ইসিজি 5টা ইসিজি আপনাকে ট্রেস করতে হবে, 5টা ইসিজি ডায়াগনোস বলতে হবে, ম্যানেজমেন্ট বলতে হবে, কিন্তু আমাদের এফসিপিএস পার্ট অনুযায়ী কিন্তু ইসিজি ট্রেসিং আসে না। ঠিক আছে, তারপরেও কয়েকটি ইসিজি রিলেটেড কোশ্চেন যেগুলো আসে ওগুলো আমি বলার চেষ্টা করব। তাহলে সিক্স সাইনাস সিনড্রোম আমি একটু বলেছিলাম যে এটা সাধারণত ওল্ডার পিপলদের হয়, এছাড়াও যে কোনো এজে হতে পারে। স্টেমে যদি থাকে যে সিক্স সাইনাস সিনড্রোম ক্যান অকার এট এনি এজ, এটাও ট্রু। আবার যদি এরকম আসে ইট ইজ ইউজুয়ালি মোস্ট কমনলি অকার ইন ওল্ডার পিপল, এটাও ট্রু। and it is caused by কিভাবে বলেছি একটু আগে, ফাইব্রোসিস, ডিজেনারেটিভ চেঞ্জেস অর ইস্কিমিয়া অফ দ্য এসেনোড। তাহলে এসেনোড যদি ফাইব্রোস হয়ে যায়, ডিজেনারেশন হয়ে যায় এন্ড ইস্কেমিক চেঞ্জ হয়, বা ব্লাড সাপ্লাই ওখানে রাইট করোনারি আর্টারি যদি ওখানে সাপ্লাই ঠিকমতো দিতে না পারে, সেই ক্ষেত্রে সিক্স সাইনাস সিনড্রোম ডেভেলপ করতে পারে। টিপিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে পেশেন্ট আসে সিনকোপ, প্যালপিটেশন এবং ব্র্যাডিকার্ডিয়া অর ইন্টারমিটেন্ট ট্যাকিকার্ডিয়া নিয়ে, এগুলো নিয়ে সাধারণত কিন্তু পেশেন্ট আসে। তাহলে কিন্তু টিপিক্যাল প্রেজেন্টেশন ইজ উইথ পালপিটেশন, ডিজিজ স্পেলার সিনকোপ, ইন্টারমিটেন্ট ট্যাকিকার্ডিয়া অর ব্র্যাডিকার্ডিয়া। ওকে, এইগুলো হচ্ছে আপনার পেশেন্ট এসে কমপ্লেইন করে। তাহলে চিকিৎসা যেটা পরীক্ষা আসছিল পার্ট 1-এ, পার্মানেন্ট পেসমেকার কোশ্চেনটা সাধারণত আপনাকে যখনই এরকম একটা কোশ্চেন দিবে এবং রেট যখন দেখবেন 35 পার মিনিট বা 45 পার মিনিট, তখন আপনাকে বুঝতে হবে যে সাইনোট্রিয়াল নোডে প্রবলেম অথবা কমপ্লিট হার্ট ব্লক কিনা। কমপ্লিট হার্ট ব্লক হোক, সিক্স সাইনাস সিনড্রোম হোক, চিকিৎসা পার্মানেন্ট পেসমেকার ইমপ্ল্যান্টেশন। ঠিক আছে, আচ্ছা এইখানে আপনার এই যে দেখবেন এইখানে দেখেন এই যে একটা সাইনাস বিট, সাইনাস বিট, সাইনাস বিট, ধাম করে একটা অ্যাট্রিয়াল একটোপিক চলে আসছে। ঠিক আছে, সো এইগুলা একটু এইগুলা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইসিজিটাই পরীক্ষা। আমি বললাম ইসিজি রিলেটেড দুই একটা কোশ্চেন আসে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডায়াগনোস করার উপায় হচ্ছে আমাকে দুইটা জিনিস সবার আগে খেয়াল করতে হবে। একটা হচ্ছে রিদম লিড, মানে লিড টুটা খেয়াল করতে হবে, রিদমটা রেগুলার না ইরেগুলার। প্রথম ওয়ে হচ্ছে রিদমটা আপনি ইরেগুলার পাবেন। দেখেন এইটার যে ডিসটেন্স, এটার ডিসটেন্স কিন্তু কম, এই ডিসটেন্স মিলবে না, মানে রিদম হচ্ছে ইরেগুলার। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমি যদি আরো ইসিজি দেখাই, পরের পেজে যদি চলে যাই, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দেখেন, এই যে দেখেন রিদম লিড, চেস্ট লিড, লিম লিড 2, এইটার ডিসটেন্স দেখেন, এইটার ডিসটেন্স দেখেন, আবার এটার ডিসটেন্স দেখেন, তাহলে ইরেগুলার রিদম। তাহলে এক নম্বর হচ্ছে ইরেগুলার রিদম। আপনি দেখেন তো পি খুঁজে পান কিনা, দেয়ার ইজ নো পি ওয়েভ, পি খুঁজে পাবেন না, আর রেট থাকবে অনেক বেশি। আমরা সবাই হার্ট রেট কাউন্ট করতে পারি বিটুইন 120 এন্ড 160 পার মিনিট। এই দুইটা জিনিস দেখে আমরা ডায়াগনোসিস করে ফেলি যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইসিজি ক্রাইটেরিয়া, আপনার ছবি দিবে না, অনেক সময় কোশ্চেনটা এরকম আসে যে ফলোইং আর দ্য ইসিজি ক্রাইটেরিয়া অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তখন আপনাকে বলতে হবে কিউআরএস মরফোলজি বা কিউআরএস কমপ্লেক্স হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার অথবা ইরেগুলার, দেয়ার আর নো পি ওয়েভস, ইউজুয়ালি ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট বা হার্ট রেট অনেক বেশি থাকে বা ট্যাকিকার্ডিয়া থাকে 120 এবং 60 পার মিনিটের মধ্যে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে অনসেট অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর যদি ক্রনিক স্টেজে চলে যায়, কারো যদি ক্রনিক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, সেক্ষেত্রে ভেন্ট্রিকুলার রেট আরেকটু কম থাকতে পারে, দ্যাট মিন্স 200 কিন্তু ক্রস করে না, 160ও কিন্তু খুব বেশি ক্রস করে না। ঠিক আছে, এই হচ্ছে আমার ইসিজি ক্রাইটেরিয়া অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। জাস্ট আমি এটা দেখালাম, আমরা আসবো একটু পরে। আমরা একটু এইখানে চলে যাই যে সাইনোট্রিয়াল সিক্স সাইনাস সিনড্রোম। ওকে, এখানে অ্যাট্রিয়াল একটোপিক বিট, অ্যাট্রিয়াল দেখেন এখানে 3rd 4th 6 দেখেন 3, এই যে এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার। এটা দেখেন নরমালি যাচ্ছে, নরমালি যাচ্ছে, এই যে নরমাল, তার মধ্যে এই দুইটা একটোপিক চলে আসছে, তারপরে আবার একটোপিক চলে আসছে। ঠিক আছে, তো the 3rd 4th 6 complex are atrial ectopic with identical QRS complex and abnormal P waves। তাহলে বুঝবো কিভাবে যে একটোপিক কিনা? এই পিটা দেখেন আর এইগুলার পি দেখেন, এই পি এটার পি মরফোলজি আর এগুলার পি মরফোলজি কিন্তু সেম নয়। আমি যদি একটু মুছাই দিই একটু দেখেন, তাহলে ভালো করে খেয়াল করতে পারবেন। দেখেন এটার যে নরমাল পি ওয়েভ, এইটার পি ওয়েভ কিন্তু সেম নয়।
এই যে নরমাল পিএফ, এটার পিএফ কিন্তু সেম না, ঠিক আছে। এই অ্যাবনরমাল পি, কিউআরএস কিন্তু একই, কিউআরএস একই, কিউআরএস মরফোলজি নরমাল থাকবে, বাট পি কিন্তু মিলবে না। এই জন্য বলা হচ্ছে অ্যাট্রিয়াল একটোপিক, অ্যাট্রিয়াল একটোপিক। ওকে, অ্যাট্রিয়াল ফ্লাটার বুঝবেন কিভাবে, এত কিছু বুঝার দরকার নেই, একদম সটুথ, সটুথ করাতের দাঁতের মতো, ঠিক আছে। অ্যাট্রিয়াল ফ্লাটার হচ্ছে সটুথ অ্যাপিয়ারেন্স, এগুলো তো আসে না পরীক্ষায়। আবার ইসিজি যখন আলাদা ক্লাস নিব, আলাদা ওয়ার্কশপ করবো, তখন আরো ডিটেলস কিভাবে পি কিভাবে দেখবেন, পিআর কিভাবে দেখবেন, এসটি কিভাবে দেখবেন, কিউটি কিভাবে দেখবেন, আর কিভাবে দেখবেন, কোন লিডে কি ঝামেলা, ওইগুলো তখন আর বিশাল ডেসক্রিপশনে যাইতে হয়, ওইগুলো নিয়ে এখন আলোচনা করে সময় নষ্ট করবো না। ওকে, আচ্ছা, নাও আমরা চলে যাই। এখানে তেমন কিছু পরীক্ষা আসার মতো দরকার নেই, অনেকের কাছে মনে হবে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়াটা পড়ি, অ্যাট্রিয়াল ফ্লাটারটা পড়ি, পড়তে পারেন, কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি লাভ হবে না। ইসিজিটা দেখতে পারেন যে অ্যাট্রিয়াল ফ্লাটার ইসিজি শো সটুথ ফ্লাটার ওয়েবস, এইটাই মানে জাস্ট একটু ক্রাইটেরিয়াটা সবাই জানেন। তারপর আরেকবার একটু রিক্যাপিটেশন করি, যেটা পরীক্ষায় আসবে, আপনি যেগুলো কিছু না পড়ে যান, মনে করেন সাইনাস ব্র্যাডিকার্ডিয়ার কজ আপনার মনে নাই বা পড়ারও টাইম পেলেন না, কোনো অসুবিধা নেই, বাট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন না পড়ে গেলে এটা একটা ক্রাইম বলবো আমি, এটা আপনার জন্য একটা মানে ফরজ জিনিস মিস হয়ে যাবে, ঠিক আছে। সো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে সাস্টেইন কার্ডিয়াক অ্যারিথমিয়ার সবচেয়ে কমন কজ। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইজ দ্য মোস্ট কমন কজ অফ সাস্টেইন কার্ডিয়াক অ্যারিথমিয়া। এই কথাটা একটু মনে রাখতে হবে। ইসিজি ফাইন্ডিংস আমরা দেখলাম যে অ্যাট্রিয়াল কোনো পি ওয়েভ থাকবে না, রিদম লিড মানে লিড টু ইরেগুলারলি ইরেগুলার কিউআরএস কমপ্লেক্স বা আরআর ওয়েভ ইরেগুলার, এবং ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট 120 থেকে 160 এর মধ্যে সাধারণত থাকবে যদি ফার্স্ট অনসেট হয়। আর যদি ক্রনিক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সেক্ষেত্রে মাচ স্লোয়ার। ওকে, যেটা পরীক্ষা আসে হঠাৎ কমন কজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা 39 বিসিএস, এখান থেকে কোশ্চেন আসছিল যে চেস্ট ইনফেকশন, অ্যান্সার ছিল নিউমোনিয়া। হ্যাঁ, নিউমোনিয়া ওয়ান টাইপ অফ চেস্ট ইনফেকশন। বাট স্যাররা পরীক্ষার হলে ভাইবাতে স্পেশালি ধরে যে টেল মি দ্য 5 কমন কজ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যাকর্ডিং টু ক্রনোলজি, মানে সিরিয়াল ওয়াইজ। 1 নম্বর কমন কজ কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের? নাম্বার 1 ভালভুলার হার্ট ডিজিজ, নাম্বার 1 ভালভুলার হার্ট ডিজিজ, স্পেশালি রিউমেটিক মাইট্রাল ভালভ ডিজিজ সবচেয়ে কমন কজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের। নাম্বার 2 coronary artery disease, নাম্বার 2 হচ্ছে coronary artery disease including acute MI, নাম্বার 3 আপনি বলতে পারেন হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমে আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন প্রচুর পাওয়া যায়। এন্ড সাইনাট্রিয়াল ডিজিজ, এটা বলবো না আমরা। 3 নম্বর হচ্ছে হাইপারথাইরয়েডিজম, 4 নম্বর হাইপারটেনশন, দেন 5 নম্বর হচ্ছে ইডিওপ্যাথিক অর লো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই 5টা কজ কমন কজ সারা শুনতে চায় ভাইবার টেবিলে। তারপরও আমাদের তো এখন এমসিকিউ তে কিন্তু এই 5টা ওইভাবে আসবে না সিকোয়েন্সে, বাট আপনি এমসিকিউ তে এই কজ গুলো আপনাকে মনে রাখতে হবে, যে করোনারি আর্টারি ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ, হাইপারটেনশন, সাইনাট্রিয়াল ডিজিজ, হাইপারথাইরয়েডিজম, অ্যালকোহল, কার্ডিওমায়োপ্যাথি, কনজেনিটাল হার্ট ডিজিজ, পালমোনারি এম্বোলিজম, পেরিকার্ডিয়াল ডিজিজ, ইডিওপ্যাথিক। দিস আর দ্য কমন কজ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কেন পুরোটা পড়ে যেতে হবে, কেন জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইনভেস্টিগেশন কি করবেন ডায়াগনোস করার জন্য, তাহলে একটা ইসিজি করলে আমরা বুঝতে পারবো। আর যেহেতু এখানে কিছু কার্ডিওভাস্কুলার সিস্টেমের বাহিরেও ডিজিজ আছে, যেমন হাইপারটেনশন, পালমোনারি এম্বোলিজম, কার্ডিওমায়োপ্যাথি, এইগুলো কনজেনিটাল হার্ট ডিজিজ, তাহলে এগুলো ইকো করে বোঝা যাবে, ঠিক আছে। এগুলো কি করে বোঝা? ইকো, চেস্ট ইনফেকশন নিউমোনিয়ার জন্য একটা চেস্ট এক্সরে করতে পারেন, পালমোনারি এম্বোলিজমের জন্য সিটিপি অর ভেন্টিলেশন পারফিউশন স্ক্যান করতে পারেন, পেরিকার্ডিয়াল ডিজিজের জন্য আপনি চেস্ট এক্সরে থেকে শুরু করে ইকোকার্ডিওগ্রাফি ডায়াগনোসিস, হাইপারথাইরয়েডিজমের জন্য থাইরয়েড ফাংশন টেস্ট। এই হচ্ছে আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইনভেস্টিগেশন। তাহলে 12 লিড ইসিজি, ইকো, থাইরয়েড ফাংশন টেস্ট, এগুলো হচ্ছে ডিফারেনশিয়ালস এক্সক্লুড করার জন্য আপনাকে এই টেস্টগুলো করতে হবে, ঠিক আছে। ম্যানেজমেন্টে আসি। ম্যানেজমেন্টে পরীক্ষা আসে, আমরা 2 ধরনের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে এখানে আলোচনা করব। একটা হচ্ছে প্যারোক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, দ্যাট মিন্স অকেশনাল অ্যাটাক, যেটা হয় সাডেন অকারেন্স। প্যারোক্সিসমাল, প্যারোক্সিসমাল মিন্স সাডেন অকারেন্স, হ্যাঁ। আর একটা হচ্ছে পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই দুইটা চিকিৎসা 2 ধরনের। তো আমরা প্যারোক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যেটা অকেশনাল অ্যাটাক অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং যেটা ভালো টলারেট করতে পারে পেশেন্ট, ইউজুয়ালি ট্রিটমেন্টের দরকার নেই। বাট অকেশনাল অ্যাটাক পেশেন্ট টলারেট করতে পারছে না, তখন আমাকে রেট কমানোর জন্য কিন্তু বিটা ব্লকার মাস্ট। এটাই সিঙ্গেল বেস্টে পরীক্ষা আসছে, এমআরসিপি তে খুবই কমনলি এটা আসে। ফার্স্ট লাইন হচ্ছে বিটা ব্লকার, ইউজ অফ ফার্স্ট লাইন থেরাপি ইফ সিমটমস আর ট্রাবলসাম। তাহলে ফার্স্ট লাইনই হচ্ছে আমার বিটা ব্লকার দিতে হবে, ঠিক আছে। নাম্বার 2 ড্রাগ আরো আপনি চিকিৎসা করতে পারেন। দেখেন ক্লাস 1C ড্রাগ such as propafenone or flecainide are also effective at preventing episodes but should not be given to patients with coronary artery disease or left ventricular ischemia. That means যদি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে অ্যান্টি অ্যারিথমিক প্রোপাফেনন এন্ড ফ্লিকেনাইড দেয়া যাবে না। এটা এমআরসিপি তে প্রচুর আসে। স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকলে কি দিব, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকলে কি দিব। স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকলে আমরা দিব হচ্ছে ফ্লিকেনাইড, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকলে দিব অ্যামিওদারন। এটাই স্যাররা শুনতে চায় এবং পরীক্ষাও খুব বেশি বেশি পরিমাণে আসে। ওকে, তাহলে আমার 1 নম্বর বিটা ব্লকার,
যদি বিটা ব্লকার দিয়েও মনে হচ্ছে না, সেক্ষেত্রে আমার প্রফেনল ফ্লিকেনাইডে যেতে হবে। Flecainide is seldom used alone since it can precipitate atrial flutter and usually prescribed with rate limiting beta blocker. সাধারণত ফ্লিকেনাইড রেট লিমিটিং বিটা ব্লকারের সাথে কম্বাইন করে প্রেসক্রাইব করা হয়। ক্লাস 3 ড্রাগ ইউজ করা যায় যদি কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, যেমন এখানে বলেছি করোনারি আর্টারি ডিজিজ বা লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন যদি থাকে, সেক্ষেত্রে তো প্রোপাফেনল আর ফ্লিকেনাইড ইউজ করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? সেক্ষেত্রে আমি আমিওদারন ইউজ করব। যদি কোনো পেশেন্টের আমিওদারনে হাইপারসেনসিটিভিটি থাকে বা কারো থাইরয়েড অ্যাবনর্মালিটি থাকে বা কারো কর্নিয়াল রেটিনোপ্যাথি থাকে, সেই ক্ষেত্রে আমার সাইড ইফেক্টের উপর ডিপেন্ড করে বা পেশেন্টের কোনো অ্যাডভার্স ইফেক্ট আগে থেকেই কর্নিয়া আমিওদারন রিলেটেড আছে কিনা ওটার উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে আমি আমিওদারন না ইউজ করে ড্রোনিডারন ইউজ করতে পারি। ড্রোনিডারন ইজ অ্যান ইফেক্টিভ অল্টারনেটিভ। এছাড়াও ফাইনালি আপনি ক্যাথেটার অ্যাবলেশন ক্যান বি কনসিডার, যেখানে অ্যান্টিরেবিক ড্রাগ থেরাপি ইজ ইনএফেক্টিভ। তাহলে যখনই অ্যান্টিরেবিক ড্রাগ কোনোটা ইউজ করতে পারছেন না, ফাইনালি আপনি ক্যাথেটার অ্যাবলেশন করে দিতে পারেন। এই হচ্ছে প্যারক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন চিকিৎসা। আমি আরেকবার বলি, তাহলে 1 নম্বর হচ্ছে বিটা ব্লকার ইজ দ্য ফার্স্ট লাইন, এটা হচ্ছে সিঙ্গেল বেস্টে আসলে। তারপরে আমি যদি কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে কি নাই এটা আমি দেখবো। যদি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে তাহলে আমাকে দিতে হবে অ্যামিওদারন। যদি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকে, আমার ড্রাগ অফ চয়েস ফ্লিকেনাইড অর প্রোপাফেনন। ঠিক আছে, যদি অ্যামিওদারন বা ফ্লিকেনাইড এগুলোতে অ্যালার্জি থাকে বা কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে ড্রোনিডারন। যদি সবগুলোতে সমস্যা থাকে, ক্যাথেটার অ্যাবলেশন। এই হচ্ছে প্যারক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের চিকিৎসা। নাও আমরা চলে যাই পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেরি ইম্পর্টেন্ট। পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমরা কিভাবে চিকিৎসা করবো? একটা হচ্ছে রেট কন্ট্রোল, একটা হচ্ছে রিদম কন্ট্রোল, আর একটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন। এই তিনটা হচ্ছে বা থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস, এই তিনটা হচ্ছে ওয়ে অফ ট্রিটমেন্ট, ওয়ে অফ ম্যানেজমেন্ট। তাহলে রিদম আপনি কিভাবে কন্ট্রোল করবেন? রিদম, এই যে আমরা লিমলিড 2 দেখি রিদম ইরেগুলার, এই রিদমটাকে নরমাল রেগুলারে আনবেন কিভাবে? তাহলে দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিসি কার্ডিওভার্সন, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন যেটা ডিসি শক দিয়ে করতে হয়, আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন, এটা ওষুধ দিয়ে করা যায়। তাহলে এই দুইটা ইউজ করা যেতে পারে। এখন দেখেন আমরা একটু যদি খেয়াল করি যে এই ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন আমরা কি দিয়ে করব, পরীক্ষা রিলেটেড আমি পড়াচ্ছি, আমি কিন্তু ডিটেইলস, যারা কার্ডিওলজিতে ক্যারিয়ার করবেন তারা ডিটেইলস করবেন, বাট পরীক্ষা যেটা আসে আমি সেটাই হাইলাইট করছি। ওকে, তাহলে আমরা যদি একটু দেখি, দেখেন in stable patient with no history of structural heart disease, বারবার বলছি এটা পরীক্ষা প্রচুর আসে, যদি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকে তাহলে আমার ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন করব আইভি ফ্লিকেনাইড, ইন্ট্রাভেনাস ফ্লিকেনাইড দিয়ে। ড্রাগের নাম জানলে, কেউ যদি ডোজ জানতে চান পড়তে পারেন, 2 মিলিগ্রাম পার কেজি ওভার 30 মিনিট, ম্যাক্সিমাম ডোজ 150 মিলিগ্রাম, ক্যান বি ইউজড ফর ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন। এবং ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সনের মাধ্যমে সাইনাস রিদম 75% ক্ষেত্রেই 8 ঘন্টার মধ্যে নরমালে চলে আসবে, রেগুলার হয়ে যাবে। যদি পেশেন্টের স্ট্রাকচারাল অর ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, সেক্ষেত্রে আইভি আমিওদারন ক্যান বি গিভেন থ্রু এ সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার। কিভাবে? সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন, ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন। ঠিক আছে, নাও আমরা ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন তো ডিসি শক, যদি এটা সম্ভব না হয় তো আমরা ডিসি শক দিব। আচ্ছা, নাও একটু নিচের দিকে দেখেন, কনসিডারেশন শুড বি গিভেন টু প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্ট। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, প্রোফাইল্যাক্সিস, এগুলা কার্ডিওভার্সন করে আপনি স্টেবল করে দিলেন, আপনি এগুলা কার্ডিওভার্সন করে স্টেবল করে দিলেন। এখন স্টেবল যে করে দিলেন, এখন আমাকে প্রোফাইল্যাক্টিক দিতে হবে না? হ্যাঁ, প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্ট উইথ আমিওদারন টু রিডিউস দ্য রিস্ক অফ রিকারেন্সি, আবার যাতে না হয় আমিওদারন দিয়ে আপনাকে প্রোফাইল্যাক্সিস করে দিতে হবে। এছাড়াও ক্যাথেটার অ্যাবলেশন সামটাইমস ইউজড টু রিস্টোর, দেখেন ক্যাথেটার অ্যাবলেশন is sometimes used to restore and maintain sinus rhythm in resistant cases, but is a less effective treatment than for paroxysmal atrial fibrillations. তাহলে রেজিস্ট্যান্ট কেসে সাধারণত ক্যাথেটার অ্যাবলেশন করা ইন্ডিকেশন আছে, কিন্তু এটা লেস ইফেক্টিভ। ওকে, এই হচ্ছে আমার রিদম কন্ট্রোল। এবার রেট কন্ট্রোল, রেট কন্ট্রোল কি কি ড্রাগ দিয়ে করি, এটাই পরীক্ষায় আসে। ডিগক্সিন দিয়ে করা যায়। তাহলে ডিগক্সিন আমরা কখন দিব? একটা পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে যদি হার্ট ফেলিউর থাকে, তখন আমার ডিগক্সিন হচ্ছে সুইটেবল, সবচেয়ে বেশি সুইটেবল। স্যার এটা শুনতে চায় যে কখন ডিগক্সিন সবচেয়ে বেশি সুইটেবল? যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে কনকমিটেন্টলি বা সাইমালটেনিয়াসলি হার্ট ফেলিউর প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তাহলে রেট কন্ট্রোল, ডিগক্সিন, বিটা ব্লকার and rate limiting calcium antagonists such as verapamil or diltiazem, এইগুলো দিয়ে করতে হবে। রেট কন্ট্রোল করবো আমরা ডিগক্সিন, বিটা ব্লকার, রেট লিমিটিং ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট, verapamil or diltiazem, reduce the ventricular rate by slow AV conduction. ঠিক আছে, combined therapy with digoxin and beta blocker can help with rate control but
ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টাগনিস্ট শুড নট বি ইউজড উইথ বিটা ব্লকার বিকজ অফ দ্য রিস্ক অফ ব্রেক। তাহলে বিটা ব্লকার আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একসাথে দেওয়া যাবে না, প্রয়োজনে বিটা ব্লকার আর ডিগক্সিন একসাথে দেওয়া যেতে পারে। ওকে, থ্রম্বোপ্রোফাইলাক্সিস ভেরি ইম্পর্টেন্ট। কখন আমরা থ্রম্বোপ্রোফাইলাক্সিস দিব বা অ্যান্টিকোয়াগুলেশন করব, অ্যান্টিকোয়াগুলেশন ইউজ করব, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখেন যে সকল পেশেন্ট আন্ডারগোয়িং কার্ডিওভার্সনে যাবে, সাইনাস রিদম মানে রিদমটাকে নরমালি আনার জন্য রিকোয়ার টেম্পোরারি অ্যান্টিকোয়াগুলেশন টু রিডিউস দ্য রিস্ক অফ সিস্টেমিক এম্বোলিজম। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। তাহলে আমরা এই যে রিদম কন্ট্রোল, সাইনাস রিদম কন্ট্রোল করার জন্য ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন আর ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন করলাম। তাহলে দেখেন আমি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কেন ডিটেইলস পড়াচ্ছি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পরীক্ষায় আসে, তাই যেগুলো আসে না সেগুলো পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। ওকে, আপনাকে এফসিপিএস পার্টনে চান্স পেতে পারবেন, চান্স পেলে আপনি বলবেন যে ডেভিডসনের প্রত্যেক ওয়ার্ড পড়ে গেছি, সবাই বিশ্বাস করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে পেশেন্টস আন্ডারগোয়িং কার্ডিওভার্সন টু রিস্টোর সাইনাস রিদম রিকোয়ার টেম্পোরারি অ্যান্টিকোয়াগুলেশন টু রিডিউস দ্য রিস্ক অফ সিস্টেমিক এম্বোলিজম। তাহলে কার্ডিওভার্সনে যাওয়ার আগে অবশ্যই পেশেন্টকে টেম্পোরারি অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। কতদিন দিতে হবে আমি একটু আগেই বলতেছি, যে একটু পরেই দেখাবো যে অ্যান্টিকোয়াগুলেশন কার্ডিওভার্সন করার অ্যাটলিস্ট 1 মাস আগে থেকে, মানে অ্যাটলিস্ট 4 সপ্তাহ পর্যন্ত দিতে হবে, এবং দেন আপনি কার্ডিওভার্সন করবেন এবং মেইনটেইন করবেন ফর অ্যাটলিস্ট 3 মান্থ ফলোইং সাকসেসফুল কার্ডিওভার্সন। ঠিক আছে, এটি হচ্ছে নর্মাল রুলস। জাস্ট এ মিনিট, এসিতে রিসেন্টলি আমার একটু সমস্যা হচ্ছে, মনে হচ্ছে শরীর একদম ফ্রিজ হয়ে যাচ্ছে। সো পেশেন্টস আন্ডারগোয়িং কার্ডিওভার্সন টু রিস্টোর সাইনাস রিদম রিকোয়ার টেম্পোরারি অ্যান্টিকোয়াগুলেশন টু রিডিউস দ্য রিস্ক অফ সিস্টেমিক এম্বোলাস। এটা আমরা কিভাবে করব অ্যান্টিকোয়াগুলেশন? দিস ক্যান বি অ্যাচিভড উইথ ওয়ারফেরিন, ওয়ারফেরিনাইজড করতে হবে। দিস ক্যান বি অ্যাচিভড উইথ ওয়ারফেরিন এইমিং ফর অ্যান ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও আইএনআর, টার্গেট থাকতে হবে 2 থেকে 3। ওকে, এছাড়াও ডাইরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যায়, আমরা দেখাবো কোন কোন ড্রাগ ইউজ করা যায়। তাহলে এটাই পরীক্ষায় এমআরসিপি তে প্রচুর আসে, এবং এসসিপিএস আপনাদের দিতে পারে যে অ্যান্টিকোয়াগুলেশন শুড বি স্টার্টেড কতদিন আগে, অ্যাট লিস্ট 4 উইকস বিফোর কার্ডিওভার্সন, এবং কতদিন পর্যন্ত মেইনটেইন করতে, শুড বি মেইনটেইন ফর অ্যাট লিস্ট 3 মান্থ, 3 মান্থ দ্যাট মিন্স 12 সপ্তাহ ফলোইং সাকসেসফুল কার্ডিওভার্সন। এটা পরীক্ষার জন্য খুবই খুবই এই লাইনটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে অ্যান্টিকোয়াগুলেশন শুড বি স্টার্টেড অ্যাট লিস্ট 4 উইকস বিফোর কার্ডিওভার্সন and should be maintained for at least 3 months following successful cardioversion. ওকে, আচ্ছা, এখন এইখানে দেখেন দুইটি স্কোর কথা সম্পর্কে কথা বলা হয়েছে। দ্য রিস্ক অফ স্ট্রোক ইজ ইউজুয়ালি অ্যাসেসড, যে এম্বোলিজম হয়ে যে স্ট্রোক হবে, দ্য রিস্ক অফ স্ট্রোক ইজ অ্যাসেসড বাই দ্য চাদভাস স্কোর। চাদভাস স্কোর, যেখানে হ্যাশ ব্লাড স্কোর ক্যান বি ইউজড টু ডিটারমাইন দ্য ব্লিডিং রিস্ক। তাহলে এটাও পরীক্ষা আসতে পারে যে একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টের স্ট্রোক রিস্ক অ্যাসেস করার জন্য কোন স্কোর ইউজ করা হয়, চাদভাস স্কোর। ব্লিডিং রিস্ক অ্যাসেস করার জন্য কোন স্কোর ইউজ করা হয়, হ্যাশ ব্লাড স্কোর। ঠিক আছে, তাহলে দেখেন পেশেন্ট উইথ হ্যাশ ব্লাড স্কোর অফ 3 অর মোর, হ্যাশ ব্লাড স্কোরে যদি কোনো পেশেন্টের 3 বা তার বেশি পয়েন্ট থাকে, মে রিকোয়ার মোর কেয়ারফুল মনিটরিং ইফ অ্যান্টিকোয়াগুলেটেড। তাকে কেয়ারফুলি মনিটরিং করতে হবে, না হলে কিন্তু পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাবে। ঠিক আছে, নাও আমরা চলে যাই ওয়ারফেরিন থেরাপি, যেটা অ্যান্টিকোয়াগুলেশন আমরা যে করব ওয়ারফেরিন দিয়ে, কিভাবে দেখেন ওয়ারফেরিন থেরাপি অ্যাডজাস্টেড টু টার্গেট আইএনআর 2 to 3, এটা আইএনআরটা মনে রাখতে হবে, রিডিউসেস দ্য রিস্ক অফ স্ট্রোক বাই অ্যাবাউট 2/3 at the cost of an annual risk of bleeding of 1 থেকে 1.5% is indicated for patient with a চাদভাস স্কোর 2 or more। তাহলে আমরা কখন এই ওয়ারফেরিন থেরাপি এই চাদভাস স্কোর দেখে স্টার্ট করব, যদি চাদভাস স্কোর 2 বা তার বেশি থাকে। আমরা স্কোরটা একটু পরেই দেখাবো, 2 বা তার বেশি থাকে। এছাড়াও আপনি দেখেন the factor 10A inhibits rivaroxaban, মানে ডাইরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো আছে, অল্টারনেটিভ ড্রাগ গুলোর নাম আমি বলেছি, দেখাবো, এটা পরীক্ষা পার্ট 19 আসছে, যে ফ্যাক্টর 10A ইনহিবিটর rivaroxaban, apixaban, edoxaban and direct thrombin inhibitor dabigatran, এগুলা কিন্তু 2 as direct oral can be used for an alternative। তাহলে অল্টারনেটিভ হিসেবে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি যদি আমরা ওয়ারফেরিন ইউজ না করি। ঠিক আছে, এখন আসেন স্কোরটা দেখি আমরা। চাদভাস স্ট্রোক রিস্ক স্কোরিং সিস্টেম ফর নন ভালভুলার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনস। তাহলে দেখেন চাঁদ সি দিয়ে কনজেস্টিভ হার্ট ফেলিউর, এইচ দিয়ে হাইপারটেনশন, এ দিয়ে এর 0.2 দেওয়া আছে, যদি 75 এর বয়স বেশি হয় তাহলে 2 পয়েন্ট,
আর যদি বয়স 65 থেকে 74 তাহলে সে 1 পয়েন্ট পাবে। ডি দিয়ে ডায়াবেটিস মেলাটাস 1 পয়েন্ট। S2 দিয়ে প্রিভিয়াস স্ট্রোক, আগে যদি হিস্ট্রি অফ স্ট্রোক আর ট্রানজিট ইসকেমিক অ্যাটাক থাকে তাহলে দেখেন এমনি 2 পয়েন্ট পেয়ে যাচ্ছে। তাহলে যদি কোনো পেশেন্টের স্ট্রোক বা ট্রানজিট ইসকেমিক অ্যাটাকের হিস্ট্রিতে এরকম থাকে, এই শব্দ দুইটা যদি উল্লেখ থাকে স্ট্রোক আর ট্রানজিট ইসকেমিক অ্যাটাক, কোনো কথা নাই, ওয়ারফেরিন শুরু করতে হবে। ঠিক আছে, কারণ 2 পয়েন্ট কিন্তু পেয়ে গেছে, আমরা কিন্তু বলেছি দেখেন 2+ পয়েন্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট রিকমেন্ডেড। ঠিক আছে, 1 পয়েন্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট রিকমেন্ডেড ইন কেস অফ মেলস অনলি, নট ফিমেল, কারণ একটা ফিমেল সেক্স ও ফিমেল হওয়ার কারণে 1 পয়েন্ট পেয়ে গেছে। তাহলে অনলি ফিমেল, নরমালি আমার প্যারক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তাকে তো আমি ওয়ারফেরিন দিব না, তাই না? তাহলে যদি মেলের ক্ষেত্রে 1 পয়েন্ট হয় সেক্ষেত্রে স্ট্রোক রিস্ক 1.3% বৎসরে অ্যানুয়াল স্ট্রোক রিস্ক দ্বারা, সেক্ষেত্রে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট রিকমেন্ডেড ইন কেস অফ মেলস অনলি। ঠিক আছে, আর যদি কোনো এই স্কোরের মধ্যে কোনোটাই না পড়ে, নো প্রোফাইল্যাক্সিস, তাহলে এস দিয়ে প্রিভিয়াস স্ট্রোক ও ট্রানজিট এটা ক্যারি করে 2 পয়েন্ট। ভাস্কুলার ডিজিজ আছে কিনা, ভাস দিয়ে ভাস্কুলার 1। এ দিয়ে এজ গ্রেটার দেন 65 to 74 ইয়ার্স 1 পয়েন্ট, এন্ড সেক্স ক্যাটাগরি ফিমেল 1 পয়েন্ট। টোটাল স্কোর হচ্ছে 9 পয়েন্ট। এই 9 এর মধ্যে 2 বা তার বেশি হলে আমার ওয়ারফেরিন দিতে হবে, অ্যান্টিকোয়াগুলেশন করতে হবে। আর হ্যাশ ব্লাড এজ দিয়ে হাইপারটেনশন, স্পেশালি সিস্টোলিক ব্লাড প্রেশার যদি রিসেন্ট আপনি কারেন্ট সিস্টোলিক ব্লাড প্রেশার 160 এর উপরে থাকে 1 পয়েন্ট। অ্যাবনরমাল লিভার ফাংশন, অ্যাবনরমাল রেনাল ফাংশন প্রত্যেকে 1 পয়েন্ট করে পাবে। স্ট্রোক হিস্ট্রি থাকলে ব্লিডিং, এখানে কিন্তু স্ট্রোক হিস্ট্রি 1 পয়েন্ট, ব্লিডিং অথবা প্রায়র মেজর ইভেন্ট অফ ব্লিডিং 1 পয়েন্ট। লেভেল আয়নার অন ওয়ারফেরিন 1 পয়েন্ট। এল্ডারলি গ্রেটার দেন 65 ইয়ার্স 1 পয়েন্ট। ড্রাগস অ্যান্টিপ্লেটলেট ড্রাগ ইউজ যদি করতে থাকে 1 পয়েন্ট পাবে। অ্যালকোহল হিস্ট্রি থাকলে 1 পয়েন্ট পাবে। ম্যাক্সিমাম টোটাল স্কোর হচ্ছে 9 পয়েন্ট। 3 বা তার বেশি গেলে ক্লোজ মনিটরিং লাগবে। ঠিক আছে, এই হচ্ছে আমার চারভাস এন্ড হ্যাশ ব্লাড স্কোর। ওকে, আমরা দেখেছিলাম, দেখেন সুপ্রাভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া বলেছি, দ্য রেট দেখেন 180 পার মিনিট। কিউআরএস কমপ্লেক্স, কিউআরএস নরমাল এবং ন্যারো কমপ্লেক্স, কিউআরএস নরমাল এবং ন্যারো কমপ্লেক্স টাইকার্ডিয়া। বাট যদি ভিটি হতো, ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া হচ্ছে হোয়াইট কিউআরএস, ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া তো হচ্ছে হোয়াইট কিউআরএস। দেখেন ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া, আমরা যদি পরের পেজে চলে যাই, এই দেখেন ভিটি ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া হোয়াইট কিউআরএস, কিউআরএসটা খেয়াল করেন, ওইখানে ন্যারো না, কিন্তু রেড কিন্তু অনেক বেশি, রেড 200-র বেশি চলে যায়। কিন্তু আমার কিউআরএস মরফোলজি দেখে আমার পার্থক্য করতে হয়, এটা কি সুপ্রাভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া না এটা ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া। ঠিক আছে, আমাদের এফসিপিএস পার্ট অনুযায়ী যতটুকু বলি ততটুকু বলছি, আমার বেশি পড়ে লাভ নেই, বেশি বলেও লাভ নেই, বেশি বলবো যখন ইসিজি ক্লাস দিব ইনশাআল্লাহ। সেপ্টেম্বরের পরপরই ইসিজি ক্লাসের অ্যারেঞ্জ করব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে সুপ্রাভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া, ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া থেকে তেমন কোশ্চেন কখনোই আসে না, আমরা অতটা ডিপে যাব না। আমরা একটু নেক্সট পেজে চলে যাই, ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়াতে চলে যাই। দেখেন নরমাল কিউআরএস, নরমাল কিউআরএস ধাম করে একটা ভেন্ট্রিকুলার একটোপিক চলে আসে, নরমাল নরমাল ভেন্ট্রিকুলার একটোপিক চলে আসে, নরমাল ভেন্ট্রিকুলার একটোপিক। আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার এই যে কিউআরএস ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া, এখানে কিন্তু পি এর সাথে কোনো কিউআরএস এর কোনো অ্যাসোসিয়েশনই নাই, পি নাই, ফিউজ হয়ে গেছে। বাট এইখানে দেখেন একটা সুন্দর পি আছে, তারপরে কিউআরএস আছে, এই যে একটা মাঝখানে নরমাল বিট চলে আসছে, পি ওয়েভ কন্ডাক্টেড হয়েছে ভেন্ট্রিকুলের সাথে, নরমাল সাইনাস বিট ইন দ্য মিডল অফ দ্য ট্যাকিকার্ডিয়া, এটাকে বলে ক্যাপচার বিট, এটাকে বলা হয় এটাকে বলে ক্যাপচার বিট। ওকে, এই যে এখানে লেখা আছে দেখেন কোথায়, হ্যাঁ, a P wave is conducted to the ventricles through the AV node occasionally a P wave is conducted to the ventricle through the AV node producing a normal sinus beat in the middle of the tachycardia, capture beat. More commonly, however, the conducted impulse fuses with an impulse from the tachycardia fusion beat. ঠিক আছে, তাহলে ক্যাপচার বিট ফিউশন বিট সেম কথাই। ওকে, সো ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়ার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সব ক্যাপচার বিট এন্ড ফিউশন বিট। এই পার্থক্যগুলো আপনার আপাতত পাল্টানোর জন্য লাগবে যে আমার ভিটির ফিচারগুলো কি কি, হিস্ট্রি অফ এমআই। আচ্ছা, এর আগে একটু জানতে হবে যে হোয়াট আর দ্য টাইপস অফ ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া। 2 ধরনের ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া পাওয়া যায়, হচ্ছে মনোমরফিক ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া, যেটা মোস্ট কমনলি কজ বাই এমআই। এই যে কারো যদি হিস্ট্রি অফ এমআই থাকে, এমআই এর পরে যদি কারো ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া ডেভেলপ করে, তাহলে ওটা আপনাকে চোখ বন্ধ করে বলে দিতে হবে মনোমরফিক ভিটি। আর
পলিমরফিক ভিটি আমরা কখন বলবো? পলিমরফিক ভিটি হচ্ছে এটা বলবো আমরা টোরাসিডস ডিপয়েন্টিস। তাহলে পলিমরফিক ভিটি যে সাবটাইপ অফ পলিমরফিক ভিটি হচ্ছে টোরাসিডস ডিপয়েন্টিস which is precipitated by prolongation of the acute interval. acute interval যখন অনেকক্ষণ পারসিস্ট করে, প্রলঙ্গেশন হইতে হইতে টোরাসিডস ডিপয়েন্টিস ডেভেলপ করে, ওইটাকে আমরা বলি পলিমরফিক ভিটি। ঠিক আছে, তাহলে ফিচার্স মোর ইন কিপিং উইথ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, হিস্ট্রি অফ এমআই, এভি ডিসোসিয়েশন, মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার অ্যাট্রিয়ার মতো ভেন্ট্রিকুলার মতো, তাই না? এটা হচ্ছে প্যাথোগনোমিক, এটা সিঙ্গেল বেস্টের জন্য ইম্পর্টেন্ট। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিজিজ, এখানে দেখেন ইন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া দেয়ার ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিয়াল এন্ড ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি। অ্যাট্রিয়ামের মতো ভেন্ট্রিকুলার মতো ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিয়াল এন্ড ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি। ক্যাপচার অর ফিউশন বিটস, এটাও প্যাথোগনোমিক। তাহলে এই প্যাথোগনোমিক দুইটা মনে রাখতে হবে। এক্সট্রিম লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, তাহলে ফুল ইসিজি থাকলে বুঝে যাবে। লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আমরা প্রথমেই বলে আসছি যে সহজ বুদ্ধি হচ্ছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। আমরা দেখব যে লিড 1 এ আমার কিউআরএস নরমাল পজিটিভ ডিফ্লেকশন, বাট লিড 3 তে গিয়ে দেখবো যে নেগেটিভ ডিফ্লেকশন, তখন আমরা বুঝবো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। ভেরি ব্রড কিউআরএস কমপ্লেক্স, এখানে দেখি যে কিউআরএস কমপ্লেক্স ভেরি ব্রড, গ্রেটার দেন 140 মিলিসেকেন্ডস, and no response to carotid sinus message or IV adenosine। যখনই carotid sinus message or IV adenosine এর কোনো রেসপন্স পাওয়া যাবে না, ওটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার মোস্ট সাজেস্টিভ ফিচার্স। ওকে, আমরা নেক্সট পেজে চলে যাই। এখান থেকে এই যে এটা পরীক্ষার আগের দিন সকালে মাস্ট পড়ে যেতেই হবে, causes of long QT interval and thoracic depontis। তাহলে QT interval আর thoracic depontis জিনিসটা কি? তাহলে thoracic depontis, this form of polymorphic VT, the polymorphic VT একটা form is a complication of prolonged ventricular repolarization, that is prolonged QT। তাহলে prolonged QT interval যখন হয়ে কমপ্লিকেশন হয়ে যায়, সেক্ষেত্রে polymorphic ventricular ট্যাকিকার্ডিয়া, যেটা thoracic depontis হিসেবে ম্যানিফেস্ট হয়। তাহলে causes of long QT interval and thoracic depontis মাস্ট পরীক্ষার দিনে আগেলে সকালবেলা এটা না দেখে গেলে আপনি একটা কোশ্চেন মিস করতে পারেন। তাহলে ব্র্যাডিকার্ডিয়া কম্পাউন্ডস আদার ফ্যাক্টর দ্যাট কজ thoracic depontis। তাহলে এই কথাটা মনে রাখেন, অনেক সময় causes of long QT interval thoracic depontis, ব্র্যাডিকার্ডিয়া শব্দটা থাকলে অনেক সময় মাথা নষ্ট হয়ে যেতে পারে, যেটা ট্যাকিকার্ডিয়ার সাথে যায়। তাহলে ব্র্যাডিকার্ডিয়া কম্পাউন্ডস আদার ফ্যাক্টরস দ্যাট কজেস thoracic depontis। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এটা আমরা মনে রাখি হাইপোকেএমসি, হাইপো কে দিয়ে ক্যালেমিয়া, এম দিয়ে ম্যাগনেসিয়ামিয়া, এন্ড সি দিয়ে ক্যালসিয়ামিয়া। তাহলে হাইপোকেএমসি, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, হাইপোক্যালসিয়ামিয়া, এই হচ্ছে আমার causes of QT interval associated with electrolyte abnormalities. What are the drugs causing long QT? Class 1A 1C antiarrhythmic drug। তাহলে 1A কারা, 1C কারা, একটু পরে আমরা অ্যান্টিআররিথমিক ড্রাগের একটা চার্ট পাবো পরের পেজে। ওই 1A 1C এটা আবার আপনাদেরকে একটু মনে রাখতে হবে। 1A হচ্ছে কুইনিডিন এন্ড ডিসোপারামাইড, 1C হচ্ছে ফ্লিকাইনাইড এন্ড প্রোপাফেনন। আমি শিখাবো, তাও একটু বলে দিলাম যে কুইনিডিন এন্ড ডিসোপারামাইড কে বলা হয় 1A QD, আর ফ্লিকাইনাইড এন্ড প্রোপাফেনন FP কে বলে 1C। এগুলা সোটালল, অ্যামিওদারোন এন্ড আদার ক্লাস 3 অ্যান্টিআররিথমিক ড্রাগ। তাহলে ক্লাস 3 এর মধ্যে আছেই তিনটা, অ্যামিওদারোন, ড্রোনিডারোন, সোটালল, এই ক্লাস 3। তাহলে 1A 1C 1B কিন্তু নেই, 1B হচ্ছে লিডোকেইন এন্ড মেক্সিলেটিন। তাহলে 1B কিন্তু আমার নাই। তাহলে 1A 1C গুলো কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে, মিক্সড করে দিবি তখন কিন্তু ভুল অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1A 1C এন্ড ক্লাস 3 অ্যান্টিআররিথমিক ড্রাগ, অ্যামিট্রিপটাইলিন এন্ড আদার ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। তাহলে TCA, সহজ কথা TCA, ক্লোরোপ্রোমাজিন এন্ড আদার ফেনোথায়াজিন, ক্লোরোপ্রোমাজিন এন্ড আদার ফেনোথায়াজিন। এর মধ্যে এই যে আমরা অ্যামিট্রিপটাইলিন কিন্তু এসএসআর এর চেয়ে বেশি কিউটি প্রলঙ্গেশন করে, এটা মনে রাখতে হবে। ক্লোরোপ্রোমাজিন এন্ড আদার ফেনোথায়াজিন, ইরিথ্রোমাইসিন এন্ড আদার ম্যাকুলারে। আদার ম্যাকুলারস এর মধ্যে কি কি আছে? ক্লারিথ্রোমাইসিন আছে। আদার ফেনোথায়াজিনের মধ্যে কি কি আছে? হ্যালোপেরিডল। তাহলে হ্যালোপেরিডল একটু পাশে লিখে রাখবেন। আর ইরিথ্রোমাইসিন এন্ড ক্লারিথ্রোমাইসিন, এই দুটো পরীক্ষার হলে বেশি আসে। ঠিক আছে, এবার আসেন কনজেনিটাল সিনড্রোমস, লং কিউটি 1 2 3 4। এর মধ্যে লং কিউটি 1 জিন মিউটেশন হয় KCNQL। ঠিক আছে, এই জিন মিউটেশন হয় লং কিউটি 1। এই লং কিউটি 1 একটা সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড, যেটা বলে জার্ভেল লেঞ্জ নেলসন সিনড্রোম, যেটা ডিফটেসের সাথে রিলেটেড। এগুলো এমআরসিপি তে আসে, আপনাদের অত জানার দরকার নাই। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অনেক সময় সাঁতার কাটার সময়
লং QT1 is associated with exertional syncope and often occur at swimming. এই লাইনটা আপনার জানতে হবে। লং QT1 often সাঁতার কাটার সময় এবং প্রেজেন্ট করে exertional syncope নিয়ে সাঁতার কাটার সময় হতে পারে। লং QT3 এটা অনেক সময় রাতের বেলা ঘুমের মধ্যে রেস্টিং ফেজে হতে পারে। লং QT1 সুইমিং এর সাথে অ্যাসোসিয়েটেড, লং QT3 হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ রেস্ট অ্যাট নাইট, এটা একটু মনে রাখতে হবে। লং QT2 কলিং বেল শুনে হয়ে যেতে পারে, ডোরবেল, টেলিফোন রিং, টেলিফোন বাজতেছে এটা শুনে হতে পারে। লং QT3 অ্যাসোসিয়েটেড উইথ ডোরবেল রিং অর টেলিফোন রিং। তাহলে তিনটা অ্যাসোসিয়েশন বললাম আমি। লং QT1 অ্যাসোসিয়েটেড সুইমিং and exertional syncope, long QT2 associated with doorbell ring or telephone ring, and long QT3 is associated with rest at night. ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। সো এই হচ্ছে আমার কজ অফ লং কিউটি। এই ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সটা পরীক্ষা আসছিল, হাইপোকেএমসি, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপো, কোনো হাইপার নাই। ঠিক আছে, নাও আমরা নেক্সট পেজে যাই। টোরাসিস ডি পয়েন্টিস এর ছবিটা দেখেন। This is the thoracic deep point. দেখেন এই bradycardia, এই যে প্রথমে bradycardia with a long QT interval, bradycardia with a long QT interval, ঠিক আছে, followed by তাহলে bradycardia with long QT interval followed by polymorphic VT that is triggered by R1T ectopic। ঠিক আছে, এই হচ্ছে আমার thoracic deep point disease ECG। আচ্ছা, নাও চলে আসি ব্লক, হার্ট ব্লক। হার্ট ব্লক তিন ধরনের, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এন্ড থার্ড ডিগ্রি হার্ট ব্লক, তাই না? ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি হার্ট ব্লক। আর একটা হার্ট ব্লক আছে, সেটা হচ্ছে বলা হয় থার্ড ডিগ্রি হার্ট ব্লকেরই আরেকটা ফর্ম, কমপ্লিট হার্ট ব্লক। ঠিক আছে, কমপ্লিট হার্ট ব্লক। ওকে, কমপ্লিট হার্ট ব্লকের আরেক নাম হচ্ছে থার্ড ডিগ্রি এবি ব্লক। আচ্ছা, তাহলে হার্ট ব্লক আমরা যদি দেখি, এখান থেকে পরীক্ষা আসে কি, ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। কিভাবে বুঝবেন আপনি ফার্স্ট ডিগ্রি এবি ব্লক? দেখেন ফার্স্ট ডিগ্রি ইসিজিটা দেখেন, ইসিজি দেখে বুঝা যাবে। হ্যাঁ, তাহলে আগে সবার আগে দেখতে হবে রিদম। তাহলে পি ঠিক আছে কিনা দেখেন, সবগুলোতে পি ওকে। এই যে পি, এই যে পি, পি গুলা খেয়াল করেন, পি পি। আর দেখেন, এই হচ্ছে আর, এই হচ্ছে আর, এই হচ্ছে আর, এই হচ্ছে আর। ওকে, তাহলে এক নম্বর ইসিজি ক্রাইটেরিয়া ফার্স্ট ডিগ্রি ব্লক। রিদমটা কি? রিদম রেগুলার। এই যে ডিসটেন্স দেখেন, এটা ডিসটেন্স দেখেন, একদম রেগুলার, তাই না? রিদম রেগুলার, রিদমে কোনো ইরেগুলারিটি নাই। পিয়ার ইন্টারভেল, পিয়ার ইন্টারভেল, পিয়ার ইন্টারভেল দেখেন, এই যে পিয়ার আর এর ইন্টারভেল আস্তে আস্তে প্রলংড হয়েছে না? আচ্ছা, তাহলে পিয়ার ইন্টারভেল প্রলংড, বাট পি কিন্তু নরমাল, পি এ কিন্তু অ্যাবনরমাল নেই। পি নরমাল, পিয়ার ইন্টারভেল প্রলংড। পিয়ার ইন্টারভেল 0.2 সেকেন্ডের বেশি, দেখেন 0.2 সেকেন্ড, মানে 3টা মাইক্রো ঘরের বেশি, অনেকগুলো 1 2 3 4টা হয়ে গেছে এখানে, প্রত্যেকটাতে 4টার বেশি আছে। তাহলে প্রলং পিয়ার ইন্টারভেল। তাহলে আমাকে আর কিউআরএস ওকে আছে, কিউআরএস লেস দেন 0.1 আছে। তাহলে ফার্স্ট ডিগ্রি বি ব্লকের ইসিজি ক্রাইটেরিয়া রিদম রেগুলার, পি নরমাল, প্রলং পিয়ার ইন্টারভেল এন্ড কিউআরএস নরমাল, কিউআরএস লেস দেন 0.1 সেকেন্ড। এটা নরমাল যে কারোরই থাকতে পারে। তাহলে দেখেন, ইন দিস কন্ডিশন AV conduction is delayed, so the peer interval is prolonged and it rarely causes symptoms, does not usually recur. তাহলে এটা নরমালি যে কোনো হতে পারে, কোনো চিকিৎসার কোনো দরকার নেই ফার্স্ট ডিগ্রি বি ব্লক। ওকে, নাও আমরা দেখব সেকেন্ড ডিগ্রি বি ব্লক। সেকেন্ড ডিগ্রি বি ব্লক দুইটা টাইপস আছে, একটা হচ্ছে মুভিস টাইপ 1, দ্য ওয়েনবেক ফেনোমেনন বলা হয়, আর একটা হচ্ছে মুভিস টাইপ 2। তাহলে সেকেন্ড ডিগ্রি বি ব্লক একটু খেয়াল করেন। সেকেন্ড ডিগ্রি ব্লক আমি আগে ইসিজিটা দেখি। সেকেন্ড ডিগ্রি ব্লক আগে রিদমটা দেখেন, এটা ছিল রিদম রেগুলার, এটার রিদম দেখেন, এটা থেকে এটা ডিসটেন্স, এটা থেকে সেম, আবার এটা বেড়ে গেছে। এটা কিন্তু এটার যে ডিসটেন্স ছিল এটা থেকে এটা কিন্তু অনেক বেশি। তাহলে রিদম আমরা কি রেগুলার বলতে পারবো? এই নরমাল, আবার দেখেন অনেক বেশি, এই নরমাল, এই নরমাল, আবার দেখেন অনেক বেশি। ঠিক আছে, তাই না? তাহলে দেখেন রিদম এক নম্বর হচ্ছে রিদম ইনক্রিজিংলি প্রলংড, নরমাল নরমাল বেড়ে গেছে,
নরমাল নরমাল বেড়ে গেছে, ইনক্রিজিংলি প্রলংড বলা হয়, মানে রিদম ইরেগুলার। তাহলে রিদমটা আমার ঠিক পেলাম না আমরা, ঠিক আছে। এবার আসেন পিয়ার ইন্টারভেল। তাহলে পি, এখানে পিয়ার ইন্টারভেল কিন্তু দেখেন প্রলং পিয়ার ইন্টারভেল, কিন্তু ডিস্টেন্স কিন্তু সেমই ছিল, এটা ডিস্টেন্স, তিনটা ডিস্টেন্স কিন্তু সেম, বাট এইখানে দেখেন পিয়ার ইন্টারভেল এইটাতে যতটুকু এটাতে একটু বেশি, এটাতে তার চেয়ে বেশি, ঠিক আছে, এটাতে তার চেয়ে বেশি, যদিও এখানে আবার একটোপিক চলে আসছে, এটাতে দেখেন একটা, এটার পরে আবার এটা দেখেন এর তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি, মানে এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, সাকসেসিভ লেংথেনিং অফ বা প্রোগ্রেসিভ লেংথেনিং অফ সাকসেসিভ পিয়ার ইন্টারভেল, প্রোগ্রেসিভ লেংথেনিং অফ সাকসেসিভ পিয়ার ইন্টারভেল। তাহলে দেখেন এই যে এখানে আর আর ইন্টারভেল ইরেগুলার হলো বা ইনক্রিজিংলি প্রলং হলো, এর কারণটা কি? নর্মাল নর্মাল একটা একটোপিক, একটা ড্রপ বিট, নর্মাল নর্মাল একটা ড্রপ বিট, ঠিক আছে। এই ড্রপ বিটের কারণে এই কাহিনীটা হয়, এটাকে বলে ওয়েনবেক ফেনোমেনন, ঠিক আছে। তাহলে দেখেন the peer interval progressively increase until a POV is not conducted. The cycle then repeats itself. In this example, conduction is at a ratio of 4:3, leading to grouping of these ventricular complexes in a row. Okay. তাহলে আমি মনে হয় বুঝাতে সক্ষম হয়েছি যে মুভি স্টেপ 1 কাকে বলতেছি। তাহলে মুভি স্টেপ 1 এর ক্রাইটেরিয়া গুলোতে যদি আমরা দেখি, তাহলে দেখেন এই মুভি স্টেপ 1 এ একটা কথা মনে রাখতে, ড্রপ বিট হবে। Here drop beat occurs because some impulses from the atria fail to conduct to the ventricles. Here some impulses from the atria fail to conduct from the ventricles. কিভাবে আমরা ড্রপ বিট বুঝবো দেখেন, এই যে দেখেন পি পরে কিউআরএস, পি কিউআরএস, পি কিউআরএস, পি এর পরে এই দেখেন এখানে একটা যে এখানে পি এর পরে কিউআরএস, এখানে পি এর পরে কিউআরএস নাই, তাহলে ড্রপ বিট। এই যে দেখেন তাহলে একটা আর আর ইন্টারভেলের মধ্যে দুইটা পি চলে আসছে, এটাই ড্রপ বিট। এই আর আর এর মধ্যে দুইটা পি চলে আসছে, ঠিক কিনা, দুইটা পি চলে আসছে, তাহলে ড্রপ বিট কয়টা? তিনটা, ঠিক আছে। সো এটা হচ্ছে ড্রপ বিট থাকবে, এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে দেখেন হেয়ার ড্রপ বিট occurs because some impulses from the atria fail to conduct to the ventricles. দুইটা সাবটাইপ, একটা হচ্ছে দেখেন মুভি স্টেপ 1 যেটাতে প্রোগ্রেসিভ লেংথেনিং অফ সাকসেসিভ পিয়ার ইন্টারভেল culminating a drop bit. The cycle then repeats itself. This is known as the Wenbeck phenomenon and is usually due to impaired conduction in the AV node itself. The phenomenon may be pathological and is sometimes observed at rest or during sleep in athletic young adult with high vagal tone. এটু প্রত্যেকটা লাইন আপনাকে পড়ে যেতে হবে। মুভি স্টেপ 2 এর ক্ষেত্রে সেকেন্ড ডিগ্রি বি ব্লক, পিয়ার ইন্টারভাল অফ দ্য কন্ডাক্টেড ইম্পালসেস রিমেইনস কনস্ট্যান্ট বাট সাম পিএফস আর নট কন্ডাক্টেড। তাহলে আমরা যদি মুভি স্টেপ 2 তে নিচের ছবিটা একটু খেয়াল করি, তাহলে পিয়ার ইন্টারভালটা খেয়াল করেন, এখানে কিন্তু পিয়ার ইন্টারভাল সাকসেসিভলি প্রলং ছিল, এখানে পিয়ার ইন্টারভাল দেখেন পিয়ার সরি পিয়ার 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 কিন্তু সেম, পিয়ার ইন্টারভাল কনস্ট্যান্ট। মুভি স্টেপ 2 এর একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া এখানে ছিল পিয়ার ইন্টারভাল সাকসেসিভলি, এই যে এটা থেকে এটা বেশি, এটা থেকে এটা বেশি, এখানে পিয়ার ইন্টারভাল কনস্ট্যান্ট, মানে একদম কনস্ট্যান্ট, বাট এই যে দেখেন এই রিদম ইরেগুলার, আর দুইটা আর এর মাঝখানে যেটা যেই রিদমটা অনেক বেশি প্রলঙ্গেশন হচ্ছে সেখানে some PFs are not conducted. Okay, এটা হচ্ছে মুভি স্টেপ 2। তাহলে মুভি স্টেপ 2 হচ্ছে রিদম ইরেগুলার, পিয়ার ইন্টারভাল নরমাল, পি নরমাল, কিউআরএস ওয়াইড। আরেকটা জিনিস মনে রাখা যায় মুভি স্টেপ 2 এ মোর পি দেন কিউআরএস, এটা একটা মানে ডায়াগনস্টিক ক্লু। দেখেন মোর পি দেন কিউআরএস, কিউআরএস কটা? 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা এই লিডে। যে পি কটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, তাহলে মোর পি দেন কিউআরএস, ঠিক আছে। এই হচ্ছে আমার সেকেন্ড ডিগ্রি এবি ব্লকের আরেকটা নতুন ক্লু হচ্ছে পি বেশি থাকবে, যখনই দেখবেন আপনি কিউআরএস এর চেয়ে পি বেশি তখন আপনাকে ধরে নিতে হবে এটা সেকেন্ড ডিগ্রি ব্লক।
তাহলে আমরা একটু এখানে দেখি ইন মুভি স্টেপ 2 পিয়ার ইন্টারভেল তাহলে সেকেন্ড ডিগ্রি ব্লকে কিউআরএস এর চেয়ে পি বেশি, বাট পিয়ার ইন্টারভেল দিয়ে আমরা পার্থক্য করতে পারি পিয়ার ইন্টারভেল সাকসেসিভলি প্রলংড আর পিয়ার ইন্টারভেল কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হলে 2 আর সাকসেসিভলি প্রলংড হলে আপনার হচ্ছে মুভি স্টেপ 1 বা যেটাকে বলে ওয়েনবেক ফেনোমেনন। This is usually caused by disease of the His-Purkinje system and carries a risk of asystole. In 2:1 heavy block, alternate PUFs are conducted, so it is impossible to distinguish between movie step 1 and type 2 block. এজন্য 2:1 heavy block হলে অনেক সময় এটা থেকে এটা পার্থক্য করা কিন্তু মুশকিল হয়ে যায়। এটা কিন্তু খুব সুন্দরভাবে ডেভিডসনে বলে দেয়া আছে। কিন্তু আমরা পার্থক্য করব একটা দিয়েই, পিয়ার ইন্টারভেল দিয়ে পার্থক্য। এখানে দেখেন আবার এই যে তিনটা পি চলে আসছে 3:1 হেভি ব্লক, ঠিক আছে। এখানে দেখেন সেকেন্ড ডিগ্রি হেভি ব্লক উইথ ফিক্সড 2:1, তাহলে দেখেন এই যে 2:1, ঠিক আছে। কমপ্লিট হেভি ব্লক, কমপ্লিট হার্ট ব্লক, এটা আমরা কিভাবে, বা থার্ড ডিগ্রি হার্ট ব্লক। তাহলে আগে রিদমটা দেখেন, রিদম রেগুলার। তাহলে দেখেন মজার ব্যাপার হচ্ছে ফার্স্ট ডিগ্রি আর থার্ড ডিগ্রিতে রিদম রেগুলার, আর সেকেন্ড ডিগ্রিতে রিদম হচ্ছে ইরেগুলার। সহজ হিসাব। পিয়ার ইন্টারভেল, এখানে কোনো থার্ড ডিগ্রি আর ফার্স্ট ডিগ্রিতে আমরা তো পিয়ার ইন্টারভেল পেয়েছিলাম, তাই না? পিয়ার ইন্টারভেল প্রলংড, এখানে কোনো পিয়ার ইন্টারভেলই নাই, পি ওয়েব নরমাল, বাট কোনো কিউআরএস এর সাথে সম্পর্ক নাই। এই যে পি কিউআরএস এর সাথে, পি এর পরে কিউ, এই যে পি কিউআরএস এর সাথে সম্পর্ক নাই, এই যে পি কিউআরএস এর সাথে সম্পর্ক নাই। তাহলে কমপ্লিট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, পি এর মতো, কিউআরএস এর মতো। এখানে কোনো পিয়ার ইন্টারভেল বলে কোনো কথা নাই, ঠিক আছে। তাহলে আপনি অ্যাট্রিয়াল রেট, তাহলে অ্যাট্রিয়া টু অ্যাট্রিয়া আপনি অ্যাট্রিয়াল রেট কাউন্ট করতে পারবেন, ভেন্ট্রিকল টু ভেন্ট্রিকুলার রেটও কিন্তু কাউন্ট করতে পারবেন। দেখেন ভেন্ট্রিকুলার রেট 38, অ্যাট্রিয়াল রেট 80 পার মিনিট, ঠিক আছে। তাহলে রিদম হচ্ছে রেগুলার, পিয়ার ইন্টারভেল নাই, পি ওয়েব নর্মাল, ডাজ নট রিলেট টু কিউআরএস নর্মাল অর হোয়াইট, ঠিক আছে। এই হচ্ছে আপনার কমপ্লিট আর থার্ড ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লকের ইসিজি। তাহলে আমার ইসিজি গুলো আমি একটু দেখালাম জাস্ট বুঝার জন্য, কিন্তু পরীক্ষায় যেটা আসবে, আপনার পরীক্ষায় আসে কিন্তু আপনার কজ গুলা। আচ্ছা, ইন থার্ড ডিগ্রি ব্লক দেখেন কন্ডাকশন ফেলস কমপ্লিটলি and the atria and ventricles beat independently. This is known as AV dissociation. Ventricular activity is maintained by an escape rhythm arising in the AV node or bundle of His or the distal Purkinje tissue. যখন অ্যাট্রিয়া ডিসোসিয়েট হয়ে যায় তখন ভেন্ট্রিকুল ইটসেলফ রিদম শুরু করে দেয় এসকেপ রিদমের মাধ্যমে এভি নোড দিয়ে আর বান্ডল অফ হিস দিয়ে অথবা প্রাকিনজি টিস্যু দিয়ে। এটাই এখানে বলা হয়েছে। তাহলে কমপ্লিট এভি ব্লক প্রোডিউসেস এ স্লো 25 থেকে 50 পার মিনিট রেগুলার পালস দ্যাট ডাজ নট ভ্যারি উইথ এক্সারসাইজ এক্সেপ্ট ইন কেস অফ কনজেনিটাল কমপ্লিট এভি ব্লক। কনজেনিটাল কমপ্লিট এভি ব্লকে এক্সারসাইজের সাথে ভ্যারি করে। Cannon waves দেখেন, cannon waves may be visible in the neck and the intensity of the frustration varies due to the loss of episynchrony. এটা পার্ট 1 এই লাইনটাই কোশ্চেন আসে। তাহলে ক্যানন ওয়েভ পাওয়া যায় কমপ্লিট হার্ট ব্লকে, আর ফার্স্ট হার্ট সাউন্ডের ইন্টেন্সিটি ভ্যারি করে কমপ্লিট হার্ট ব্লকে, যেহেতু অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন হয়ে গিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আমার থার্ড ডিগ্রি এভি ব্লক। নাও চলে আসি, হোয়াট আর দ্য কজ অফ কমপ্লিট এভি ব্লক, কজ অফ বান্ডল ব্রাঞ্চ ব্লক। এই কজগুলা আমি যখন আর্ম ফোর্সে পরীক্ষা দিই তখন আসছিল এই কমপ্লিট হার্ট ব্লকের কজ। আর্ম ফোর্স মেডিকেল কলেজের যে অ্যাডমিশন টেস্ট ওইখানে দিয়েছিলাম, এফসিপিএস পার্ট 1 এ আসে নাই, কিন্তু যেহেতু আর্ম ফোর্সও আসছে মানে কোনো না কোনো ছক থেকে কোশ্চেন আসতেই পারে। তাহলে কমপ্লিট এভি ব্লকের কজ হচ্ছে কনজেনিটাল হতে পারে, অ্যাকোয়ার্ডের মধ্যে ইডিওপ্যাথিক ফাইব্রোসিস, এমআই, সব কিছুতে আপনি এমআই পাবেন। এছাড়া ইনফ্লামেশন, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, সার্কোটিসিস, চ্যাগাস ডিজিজ, ট্রমা, ড্রাগসের মধ্যে ডিগক্সিন, বিটা ব্লকার, ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট, এগুলো একটু মনে রাখতে হবে। কজ অফ বান্ডল ব্রাঞ্চ ব্লক দুই ধরনের আছে, রাইট বান্ডল আর লেফট বান্ডল। রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক হচ্ছে নরমালি পাওয়া যায়, লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক কিন্তু নরমালি পাওয়া যায় না। তাহলে দুইটাতে আবার করোনারি আর্টারি ডিজিজ কমন, করোনারি আর্টারি প্যাথোলজিতে দুই ধরনের ব্লকই পেয়ে যেতে পারে।
লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক হাইপারটেনশন অ্যাওরটিক ভালভ ডিজিজ কার্ডিওমায়োপ্যাথি লেফট সাইড হার্টের সাথে অ্যাসোসিয়েটেড রাইট বান্ডল ব্রাঞ্চ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পালমোনারি এম্বোলিজম আর একটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ দ্যাট ইজ অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট এর সাথে অ্যাসোসিয়েটেড এই কজগুলো একটু টেকনিক্যালি মনে রাখতে হবে নাও চলে আসি পরীক্ষায় যেটা থেকে যেই চার্ট থেকে প্রায় সিঙ্গেল বেস্ট আসে এবং কোশ্চেন আসে এই চার্ট দেখেন ক্লাসিফিকেশন অফ অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস বাই ইফেক্টস অফ দ্য ইন্ট্রাসেলুলার অ্যাকশন পটেনশিয়াল তাহলে এইটা একটু আমরা যদি দেখি দেখেন অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের ক্লাসিফিকেশন চারটা গ্রুপে ভাগ করেছে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এন্ড ক্লাস 4 এর মধ্যে দেখেন ক্লাস 1 এর মেকানিজম কি সোডিয়াম চ্যানেল ব্লক করে কাজ করে ক্লাস 2 বিটা ব্লকার ক্লাস 3 whose main effect is to prolong the action potential class 4 slow calcium channel blocker এই তো মেকানিজম তার মধ্যে ক্লাস 1 এর মধ্যে পাবেন দেখেন 1A 1B 1C 1A হচ্ছে ব্লক সোডিয়াম চ্যানেল প্রোলং অ্যাকশন পটেনশিয়াল পরীক্ষায় কোশ্চেন ছিল যে ফলোইং অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ অ্যাক্টস ভায়া প্রোলং অ্যাকশন পটেনশিয়াল তাহলে এই যে কুইনোডিন ডিসুপারামেট এই দুইটার সাথে এই যে প্রোলং অ্যাকশন পটেনশিয়াল আমি ধরুন ড্রোনডিনসাটল এটাও অ্যান্সার হবে অ্যাকশন পটেনশিয়াল প্রোলং করে 1A and 3 ঠিক আছে আর যদি আসে সোডিয়াম চ্যানেল ব্লকিং ইফেক্ট আছে কোন কোন অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ তখন এই যে 6টা ওকে আবার একটা কথা আছে দেখেন এই অ্যামিনোদারুন এ সবগুলো মেকানিজমে কাজ করতে পারে দেখেন অ্যামিনোদারুন have properties in more than one class ঠিক আছে এটাও কিন্তু একটা ফ্যাক্ট অ্যামিনোদারুন have properties in more than one class তাহলে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস বাই ইফেক্ট অফ দ্য ইন্ট্রাসেলুলার অ্যাকশন পটেনশিয়াল এই যে 1A এটা মনে রাখবো কিভাবে কিউডি কুইনোডিন ডিসোপাইরামাইড 1A হচ্ছে কিউডি কুইনোডিন ডিসোপাইরামাইড 1B LM লিডোকাইন মেক্সিলেটিন 1C FP লিকাইনেট প্রোপাফেরন আমি এইভাবে মনে রাখতাম কেউ যদি অন্যভাবে মনে রাখতে পারেন কোনো অসুবিধা নেই ক্লাস বি এর মধ্যে হচ্ছে অ্যাটিনোলল বিসোপ্রোলল মেটোপ্রোলল AVM ক্লাস 3 আমি ধরুন ড্রোনিডোসোটোলল ক্লাস 4 হচ্ছে রেট লিমিটিং ক্যালসিয়াম জন্য ভ্যারাপামিল আর ডিলটিয়াজিন এই হচ্ছে আমার অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ ক্লাসিফিকেশন আবার আপনারা যদি কোশ্চেনটা এইভাবে দিয়ে দেয় যে সাইট অফ অ্যাকশন অনুযায়ী অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ ক্লাসিফিকেশন যে ফলোইং অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ অ্যাক্টস ইন সাইনাট্রিয়াল নোড স্পেশালি তাহলে বিটা ব্লকার অ্যাট্রোপিন ভ্যারাপামিল ডিলটিয়াজিন মজার ব্যাপার হচ্ছে বিটা ব্লকার এসএ নোড এভি নোড ভেন্ট্রিকল ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম তিন জায়গায় আছে তিন জায়গায় কাজ করে এভি নোডে কাজ করে কারা ভেন্ট্রিকলে কাজ করে কারা কারা অ্যাট্রিয়া ভেন্ট্রিকল এন্ড অ্যাক্সেসরি কন্ডাক্টিং টিস্যুতে সব কাজ করে ডিসোপাইরামাইড ফ্লিকাইনেট প্রোপনামিডর এভাবে একটু কোশ্চেন আসে নাই কিন্তু কঠিন করে দিলে দিতে পারে এটাও একটু এভাবে করতে হবে ঠিক আছে এই হচ্ছে আমার মোটামুটি অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগের ক্লাসিফিকেশন এইখানে আমরা একটা ড্রাগ পরীক্ষায় সারা জীবন এমআরসিপি বলেন এফসিএস একটা ড্রাগেরই সাইড এফেক্ট আসে আমি এই ধরনের সাইড এফেক্ট তাহলে ফটোসেনসিটিভিটি স্কিন ডিসকালারেশন কর্নিয়াল ডিপোজিট থাইরয়েড ডিসফাংশন অ্যালভিওলাইটিস নৌশিয়া ভমিটিং হেপাটোটক্সিসিটি বা লিভার ফাইব্রোসিস পেরিফেরাল নিউরোপ্যাথি টোরাসিস ডিপয়েন্টিস potentiates digoxin and warfarin and renal and hepatic dysfunction বা renal abnormalities hepatic dysfunction can cause thoracic depoy সরি এটা হচ্ছে আপনার photosensitive skin disease corneal deposit thyroid dysfunction alveolar hepatotoxicity peripheral neuropathy thoracic depoy এই পর্যন্ত হচ্ছে ক্লিয়ার করে দিই এই পর্যন্ত হচ্ছে আমি এই ধরনের সাইড ইফেক্ট ঠিক আছে কেউ যদি একটু সুন্দর করে শিখতে চান যে আমি এই ধরনের সাইড ইফেক্ট গুলো একটু খুব সুন্দর করে কোনটা সবচেয়ে বেশি আমি একটু লিখে দিই এটা যেহেতু পরীক্ষায় কয়েকবার আসছে একটু আপনারা যদি নোট করে নিতেন তাহলে সবচেয়ে বেটার হয় সরি আমি এই ধরনের সাইড ইফেক্ট একটু আমি নোট করে দিই এটা বেস্ট হবে এটা এমআরসিপির বইগুলোতে খুব সুন্দরভাবে আছে যে অ্যাডভার্স ইফেক্ট অফ আমি ধরুন নাম্বার 1 আমরা বলবো কর্নিয়াল ডিপোজিট কর্নিয়াল ডিপোজিট এটা হচ্ছে 90% ক্ষেত্রেই হয় কর্নিয়াল ডিপোজিট 90% ক্ষেত্রে কর্নিয়া সবচেয়ে কমন 90% সরি 90% ক্ষেত্রে ঠিক নাম্বার 2
থাইরয়েড ডিসফাংশন, হাইপোথাইরয়েড ডিসফাংশন, হাইপো এন্ড থাইরয়েড দুইটি হতে পারে। থাইরয়েড ডিসফাংশন, থাইরয়েড ডিসফাংশন, থাইরয়েড ডিসফাংশন 30% হয় হাইপোথাইরয়েডিজম, হাইপো, আর 15% ক্ষেত্রে ডেভেলপ করে হাইপারথাইরয়েডিজম। নাম্বার 3, পালমোনারি ফাইব্রোসিস or নিউমোনাইটিস বলা হয়, পালমোনারি ফাইব্রোসিস। পালমোনারি ফাইব্রোসিস 5% ক্ষেত্রে পালমোনারি ফাইব্রোসিস ডেভেলপ করতে পারে। নাম্বার 4, লিভার ফাইব্রোসিস or hepatitis less than 5%, লিভার ফাইব্রোসিস। এগুলো আপনার ডেভিডসনের পাশে লিখে রাখবেন, হ্যাঁ, লিভার ফাইব্রোসিস less than 5%। ফার্স্ট নাম্বার আপনি পেরিফেরাল নিউরোপ্যাথি, মায়োপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, মায়োপ্যাথি। 6 নাম্বার আমরা যেটা প্রথমে এখানে লিখেছে ফটোসেন্সিটিভিটি, র্যাশ অন দ্য ফোর আর্মস এন্ড ফেস কজেস সানব্লক, তাহলে ফটোসেন্সিটিভ র্যাশ, ফটোসেন্সিটিভিটি, ফটোসেন্সিটিভিটি, ফটোসেন্সিটিভ র্যাশ। ওকে। নাম্বার 7, স্লেড গ্রে অ্যাপিয়ারেন্স, যারা ক্রনিক ইউজ করে, স্লেড গ্রে অ্যাপিয়ারেন্স। Number 8, bradycardia. 9, thrombophlebitis and injection site reaction, thrombophlebitis। এই হচ্ছে আমার মোটামুটি অ্যাডভার্স ভিটামিন, সবাই একটু লিখে নেন, জাস্ট 1 মিনিট। ওকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, নাও নেক্সট পেজে আপনারা এইখানে একটু খেয়াল করতে পারেন অ্যান্টিডেমিক ড্রাগের প্রিন্সিপাল ইউজ। এইখানে কয়েকটা কথা আপনার এমসিকিউ আকারে আসতে পারে, যেমন অল অ্যান্টিডেমিক ড্রাগস আর পটেনশিয়ালি টক্সিক, এবং এই জন্য এই প্রিন্সিপাল গুলো ফলো করতে হবে যে মেনি অ্যারিথমিয়াস আর বেনাইন এন্ড ডু নট রিকোয়ার স্পেসিফিক ট্রিটমেন্ট, এটাও একটা অপশন হিসেবে আসতে পারে। প্রেসিপিটেটিং অর কজাল ফ্যাক্টর শুড বি কারেক্টেড ইফ পসিবল, যদি কোনো পেশেন্টের এরকম প্রেসিপিটেটিং ফ্যাক্টর, তাহলে কোশ্চেনটা এভাবে আসতে পারে যে ফলোইং ফ্যাক্টরস প্রেসিপিটেট অ্যারিথমিয়া, অ্যালকোহল এক্সেস, ক্যাফেইন কনজাম্পশন, মায়োক্লোর ইসকেমিয়া, হাইপারথাইরয়েডিজম, অ্যাসিডোসিস, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়াম। সো হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়াম, অ্যাসিডোসিস এগুলো থাকলে কারেকশন করে নিতে হবে। যদি ড্রাগ লাগে, ইট ইজ বেস্ট ইউজ এ ফিউ ড্রাগস অ্যাজ পসিবল, যত কম ইউজ করা যায়। জাস্ট আমরা অ্যান্টি এপিলেপটিক ড্রাগের যে আপনার প্রিন্সিপাল ছিল অনেকটা সেরকমই। In difficult cases, programmed electrical stimulation, that is EPS, electrophysiology study, may help to identify the optimum therapy. When managing life-threatening arrhythmia, it is essential to ensure that prophylactic treatment is effective. Ambulatory monitoring and exercise testing may be of value. And there are long-term arrhythmic drug patient or long-term antibiotic should be reviewed regularly because corneal deposit is taken into fact. And for patient with recurrent supraventricular tachycardia, radio frequency ablation is often preferable to long-term.
তাহলে যাদের সুপ্রাপেন্ডিকুলার টাইকার্ডিয়া রিকারেন্ট হবে তাদের ক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনটা করে ফেলাই সবচেয়ে বেটার। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগের প্রিন্সিপালস। নাও ক্লাস 2 ড্রাগের মধ্যে বিটা ব্লকার বলেছিলাম, বিটা ব্লকার আবার দুই ভাগে বিভক্ত, নন সিলেক্টিভ আর কার্ডিও সিলেক্টিভ। নন সিলেক্টিভের এক্সাম্পলগুলো, কার্ডিও সিলেক্টিভের এক্সাম্পলগুলো আমাদের লাগবে। তাহলে নন সিলেক্টিভ বলতে বিটা 1 বিটা 2 দুইটার সাথে বাইন্ড করে কাজ করবে। প্রোপানোলোল সবচেয়ে ওয়াইডলি ইউজড, এছাড়া নেডালোল, কার্বিটোলোল। আর কার্ডিও সিলেক্টিভের মধ্যে হচ্ছে বিসোপ্রোলোল, মেটোপ্রোলোল আর এক্সাম্পলস অফ কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার্স। ঠিক আছে, এই জাস্ট এই এক্সাম্পলগুলো। নেক্সট পেজে আসেন, যেটা আমাদের সময় আসছিল, আমাদের সময় যে ডিগক্স, এইটা দরকার নেই, রেসপন্স অফ ইন্ট্রাভেনাস অ্যাডেনোসিন দরকার নাই, এর রিডিং করলে পড়তে পারেন। আমাদের সময় যেটা পরীক্ষা ছিল ডিগক্সিন টক্সিসিটি, ফলোইং এর দ্য অ্যাডভার্স ইফেক্ট। ডিগক্সিন সাধারণত যদি কোনো পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর হার্ট ফেলিউর থাকে তাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে বলি। তাদের টক্সিক ইফেক্ট গুলো কি কি? এক্সট্রা কার্ডিয়াক এন্ড কার্ডিয়াক। এক্সট্রা কার্ডিয়াক হচ্ছে অ্যানোরেশন, অসুবিধা, দেখেন অন্যান্য সব সাইড ইফেক্ট ড্রাগসের সাইড ইফেক্ট অ্যানোরেশন, অসিয়া, ভমিটিং আমরা খুব কম গুরুত্ব দিই, কিন্তু ডিগক্সিনের এই অ্যানোরেশিয়া, অসিয়া, ভমিটিং বা ডিসপেপসিয়া, আমরা যখন গ্যাস্ট্রোএন্টারোলজি পড়েছিলাম তখন কিন্তু ডিসপেপসিয়া করে এমন একটা ড্রাগের মধ্যে ডিগক্সিন পড়েছিলাম, তাই না? সো অ্যানোরেক্সিয়া, অসিয়া, ভমিটিং, ডায়রিয়ার জায়গায় কনস্টিবিউশন দিয়ে দেয়, অল্টার্ড কালার ভিশন, জেন্থোপসিয়া। কার্ডিয়াকের মধ্যে কিছু ম্যানিফেস্টেশন সহজে মনে রাখা যায়, দেখেন ভি দিয়ে 3টা, ভেন্ট্রিকুলার বাইজেমিনি, ভিভি, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভিএফ, ভিটি, ভিবি বা ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটিস, ভিই, তাহলে ভি দিয়ে 3টা, ওকে। আর মাল্টিপল ভেন্ট্রিকুলার একটোপিক্স, তাহলে ভি দিয়ে 4টা হয়ে গেল, ভিই, ভিবি, ভিটি, ভিএফ। এ দিয়ে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া আর বি দিয়ে ব্র্যাডিকার্ডিয়া। এই হচ্ছে আমার ডিগক্সিন টক্সিসিটি। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পার্ট 1 আসছে, রেসিডেন্সিতে আসছে, ওকে। আচ্ছা, নাও আমরা এখানে পোস্ট গ্রাজুয়েশনে স্যাররা অস্পিতে প্রায় দেয় টেম্পোরারি পেসমেকার আর পার্মানেন্ট পেসমেকারের ইন্ডিকেশন গুলো। কখন আমরা টেম্পোরারি পেসিং করবো, কখন আমরা পার্মানেন্ট পেসিং করবো। তাহলে টেম্পোরারি পেসিং ইজ ইন্ডিকেটেড, ইন্ডিকেশন গুলো খালি জানতে হবে, দেখেন, ইন দ্য ম্যানেজমেন্ট অফ ট্রানজিয়েন্ট এবি ব্লক or other arrhythmia complicating acute MI or cardiac surgery to maintain the rhythm in other situations of reversible bradycardia or as a bridge to permanent pacing. এই হচ্ছে টেম্পোরারি পেসিং এর ইন্ডিকেশনস। তাহলে হচ্ছে যখন ট্রানজিয়েন্ট এবি ব্লক 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে অ্যারিথমিয়া, নাম্বার 3 হচ্ছে ব্রিজিং টু পার্মানেন্ট পেসিং। এই তিনটে হচ্ছে ইন্ডিকেশন। হচ্ছে ট্রানজিয়েন্ট এবি ব্লক, নাম্বার 2 arrhythmia complicating acute MI or cardiac surgery, number 3 bridge to permanent pacing। এই তিনটা হচ্ছে টেম্পোরারি পেসিং এর ইন্ডিকেশন। আর পার্মানেন্ট পেসমেকার আমরা কখন ইউজ করব? পার্মানেন্ট পেসমেকার আবার কয়েক ধরনের আছে, সিঙ্গেল চেম্বার এন্ড ডুয়াল চেম্বার পেসমেকার। সিঙ্গেল চেম্বারটা আমরা কখন দিব? সিঙ্গেল চেম্বার atrial pacing is indicated in patient with SA node disease without AV block. The single chamber atrial pacing indicated in patient with SA node disease without atrioventricular block and also in patient with continuous atrial fibrillation and bradycardia. ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল চেম্বার। আর ডুয়াল চেম্বার পেসিং is most often used in patient with second or third degree block. ডুয়াল চেম্বার সেকেন্ড or third degree block. ডুয়াল চেম্বারের কিছু অ্যাডভান্টেজ আছে। ডুয়াল চেম্বার পেসিং has many advantage over ventricular pacing, including superior hemodynamics and better effort tolerance, a lower prevalence of atrial arrhythmia in patient with AC disease, and avoidance of pacemaker syndrome. Pacemaker syndromeটা কি? যেখানে fall in blood pressure and dizziness occur due to loss of ABC input. তাহলে পেসমেকার ইমপ্লান্টেশন করার পরে যদি কারো ব্লাড প্রেশার ফল করে এবং ডিজিনেস দেখা দেয় সেটাকে বলা হয় পেসমেকার সিনড্রোম। এটা আবার ডুয়াল চেম্বারে কম হয়, আমার হচ্ছে সিঙ্গেল চেম্বারে বেশি হয়। ঠিক আছে, আচ্ছা এখানে আসেন, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ আইসিডি। এটা অনেক সময় পার্ট 1 এ দিয়ে দেয়, এমআরসিপি তে প্রচুর আসে। ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেশন থেরাপি কখন আমরা দিব? সহজে একটা বুদ্ধি শিখে দিই, কার্ডিওভাস্কুলার সিস্টেমে যতগুলো খারাপ পর্যায়ে আছে, যেগুলো পেশেন্ট একটু মৃত্যুর কাছাকাছি চলে যায়, যেমন এমআই, হার্ট ফেলিউর, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এইগুলোর সাথে যখন ইজেকশন ফ্র্যাকশন 30% বা 35% এর নিচে চলে যাবে তখনই আমাকে আইসিডি, ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর, আইসিডি আমাকে তখন ইউজ করতে হবে। ঠিক আছে, আইসিডি আপনার হচ্ছে প্রচুর ব্যয়বহুল, হ্যাঁ, সবাই কিন্তু এটা বিয়ার করতে পারে না। ওকে, ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর আমরা ইন্ডিকেশন হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি। প্রাইমারি দেখেন আফটার এমআই হওয়ার পরে, যেটা ওবায়দুল কাদের সাহেবের করা হয়েছিল, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি।
after myocardial infarction if the left ventricular ejection fraction 30% এরকম। তাহলে এমআই হয়ে গেছে, এমআই হওয়ার পরে আপনি ইকো করে দেখলেন ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 30%, আইসিডি বসাইতে হবে। মাইল্ড টু মডারেট সিম্পটোমেটিক হার্ট ফেলিউর অন অপটিমাল ড্রাগ থেরাপি ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 30, তাহলে হার্ট ফেলিউর প্লাস ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 35%, এমআই ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 30%। Some patient with inherited cardiac abnormalities, inherited যেমন লং কিউটি সিনড্রোম, কার্ডিওমায়োপ্যাথি দ্যাট ইজ হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এগুলোতে আমার আইসিডি। সেকেন্ডারির মধ্যে সার্ভাইভার্স অফ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন অর ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট নট হ্যাভিং এ ট্রান্সিয়েন্ট রিভার্সিবল কজ, তাহলে যারা ভিটিভিএফ মৃত্যু দেখে বেঁচে চলে আসছে, ওবায়দুল কাদেরের এক্সাম্পল আমি দিলাম। এছাড়া ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া উইথ হিমোডাইনামিক কম্প্রোমাইজ, significant left ventricular impairment, left ventricular ejection fraction less than 35%. তাহলে যত যাই বলেন, আমি যাই বললাম যে এমআই, হার্ট ফেলিউর, বিএফ, বিটি উইথ ইজেকশন ফ্র্যাকশন less than 30 or 35%, go for ICD, ঠিক আছে? এই হচ্ছে আমার অ্যারিথমিয়া শেষ। অ্যারিথমিয়া একটু বেশিই বললাম, এইটুক পড়ে গেলে আপনার আমার মনে হয় না কোশ্চেন কোনো ঝামেলা হবে, ঠিক আছে? কোশ্চেন ঝামেলা হওয়ার কোনো সুযোগও নাই। নাও আমরা চলে যাব করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজের মধ্যে অ্যানজাইনা আর এমআই, এই অ্যানজাইনা এমআই থেকে কোশ্চেন আসে। তারপর পরে আমরা পাবো হচ্ছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। পেরিফেরাল আর্টারি ডিজিজ সার্জিক্যাল টপিকস আমাদের আসে না, শুধু কয়েকটা সায়েন্স সিম্পটম। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু টপিকস আমরা পাবো, হাইপারটেনশন, ভালভুলার হার্ট ডিজিজ এন্ড পেরিকার্ডিয়াম এন্ড মায়োকার্ডিয়াম রিলেটেড ডিজিজ। এই হচ্ছে আমার টোটাল কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে? ওকে, নাও আমরা একটু চলে যাই করোনারি আর্টারি ডিজিজ। এই করোনারি আর্টারি ডিজিজের প্রথম লাইনটা যদি আমরা খেয়াল করি, দেখেন এই করোনারি আর্টারি ডিজিজও কিন্তু পরীক্ষা ওইভাবে আসে না। করোনারি আর্টারি ডিজিজের মধ্যে অ্যানজাইনা আর এমআই থেকে কোশ্চেন হয়। তারপর আমরা এখান থেকে দুই একটা জিনিস দেখে যাব। Coronary artery disease is the most common cause of angina and acute coronary syndrome and the most common cause of death worldwide. এই লাইনটা তো আমরা সবাই জানি। আচ্ছা, প্যাথোজেনেসিস কি এইটুকু একটু পড়তে হবে যে coronary artery disease caused by atherosclerosis, but rarely it can occur as a result of aortitis. Coronary disease এর cause একটা বললাম atherosclerosis, আর হচ্ছে aortaতে ইনফ্লামেশন, aortitis, vasculitis, autoimmune connective tissue disease, SLE, ঠিক আছে, Sjögren syndrome, এগুলা। তাহলে in the vast majority of patient coronary artery disease হচ্ছে atherosclerosis এর কারণে, but rarely it can occur from aortitis, vasculitis and autoimmune connective tissue disease. Atherosclerosis কি? Progressive inflammatory disorder of the arterial wall that is characterized by, এই ডেফিনিশনটাই আমাদের 39 BCS আসছিল, focal lipid rich deposits of atheroma that remain clinically silent until they become large enough to impair tissue perfusion or ulceration and disruption of the lesion resulting in thrombotic occlusion or distal embolization of the vessel, ঠিক আছে? এই হচ্ছে atherosclerosis এর ডেফিনিশন। তাহলে এইটুকু আমাকে একটু পড়তে হবে। করোনারি আর্টারি ডিজিজ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, প্যাথোলজি কি কি নিয়ে প্রেজেন্ট করে, ম্যানিফেস্টেশন গুলো কি কি? তাহলে স্টেবল অ্যানজাইনা নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে স্টেবল অ্যানজাইনার মেইন প্যাথোফিজিওলজি কি? ইসকিমিয়া ডিউ টু ফিক্সড অ্যাথেরোমেটাসিস স্টেনোসিস অফ ওয়ান অর মোর কর্নিয়া, ফিক্সড অ্যাথেরোমেটাসিস স্টেনোসিস হয়ে আছে, এইজন্য স্টেবল অ্যানজাইনা। আপনার রেস্ট নিলে ভালো থাকে, বাট একটু যখন এক্সারসাইজ বা একটু হেভি ওয়ার্ক করে তখনই চেস্ট পেইন শুরু হয়ে যায়। Due to fixed atheromatous, unstable angina ischemia caused by dynamic obstruction of coronary artery due to plaque rupture or erosion with superimposed thrombus. যখন plaque rupture or erosion হয়ে যায় তখন কিন্তু রেস্ট বলেন যাই বলেন সব সময় চেস্ট পেইন, আনস্টেবল অ্যানজাইনা, ঠিক আছে? আনস্টেবল অ্যানজাইনার ডেফিনিশনটাই অনেকে বললেই মানে মাথা নষ্ট হয়ে যায় যে এটা আবার কি জিনিস, আনস্টেবল অ্যানজাইনা কি জিনিস, ঠিক আছে? তাহলে আনস্টেবল অ্যানজাইনা আপনার অ্যানজাইনা অন মিনিমাল এক্সারশন অর অ্যানজাইনা অ্যাট রেস্ট ইন দ্য অ্যাবসেন্স অফ মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়ামে কোনো ড্যামেজ হয়নি এখন, বাট আপনার মিনিমাল এক্সারশন বলেন, রেস্টে বলেন, ঠিক আছে? এবং এটা হচ্ছে নিউ অনসেট, আগে কখনো এরকম ছিল না, নিউ অনসেট আর র্যাপিডলি ওয়ার্সেনিং অ্যানজাইনা, এটি হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা। আনস্টেবল অ্যানজাইনার ডেফিনিশন আমরা আসবো, যেটাকে আমরা বলি যে অ্যাকচুয়ালি অ্যাকিউট করোনারি সিনড্রোম বলতে আনস্টেবল অ্যানজাইনা আর এমআই এই দুটাকেই বলা হয়। আনস্টেবল অ্যানজাইনা আমি বললাম যে মিনিমাল এক্সারশন বা রেস্ট বলে যাই বলেন সব সময় ব্যথা, আনস্টেবল অ্যানজাইনা ডিউ টু প্ল্যাক রাপচার অর ইরোশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আনস্টেবল অ্যানজাইনা কিন্তু উইদাউট মায়োকার্ডিয়াল ড্যামেজ, বাট মায়োকার্ডিয়াল ইনফার্কশন মায়োকার্ডিয়াল ড্যামেজ হয় caused by acute occlusion of coronary artery fully occluded due to plaque rupture or erosion with superimposed thrombosis. Heart failure এটা একটা ম্যানিফেস্টেশন করোনারি আর্টারি ডিজিজ, এটা মায়োকার্ডিয়াল ডিসফাংশন, ইনফার্কশন, ইসকেমিয়া, অ্যারিথমিয়া,
এটা হচ্ছে altered conduction due to ischemic infarction, sudden death. So these are the clinical problem or clinical manifestation of coronary artery disease and their pathologies. আমরা যদি অ্যাথেরোস্ক্লেরোসিসের 6টা স্টেজ হালকা চোখ বুলায়, যেগুলো আসে নাই আসবেও না, তারপরও একটু নমেনক্লেচার গুলো দেখে, যে টাইপ 1 আইসোলেটেড ম্যাক্রোফেজ ফোম সেলস তৈরি হলো, যে আইসোলেটেড ম্যাক্রোফেজ ফোম সেলস। টাইপ 2 ফ্যাটি স্ট্রিক লেশন, আস্তে আস্তে দেখেন ইন্ট্রাসেলুলার লিপিড অ্যাকুমুলেশন হওয়া শুরু হলো। টাইপ 3 হচ্ছে ইন্টারমিডিয়েট লেশন, এখানে এক্সট্রাসেলুলার লিপিড পুল, স্মল এক্সট্রাসেলুলার লিপিড পুল ডিপোজিট হয়ে একটা লিপিড পুল তৈরি হয়ে গেছে। টাইপ 4 হচ্ছে দেখেন একটা কোর তৈরি হয়ে গেছে, লিপিড পুলের কোর, এখানে কিন্তু কোর ছিল না, এখানে একটা কোর তৈরি হয়ে গেছে। এটা টাইপ 4। এই চারটে হচ্ছে মেইনলি লিপিড অ্যাকুমুলেশন দিয়ে হয়। আর টাইপ 5 হচ্ছে ফাইব্রো অ্যাথেরোমা, যখন ফাইব্রাস টিস্যু চলে আসবে, লিপিড কোর প্লাস ফাইব্রোটিক লেয়ার অথবা মাল্টিপল লিপিড কোর এন্ড ফাইব্রোটিক লেয়ার ক্যালসিফাই হয়ে যায়, ফাইব্রোটিক হয়ে যায়, তখন এটা বলে ফাইব্রো অ্যাথেরোমা। আর টাইপ 4 হচ্ছে টাইপ 6 হচ্ছে কমপ্লিকেটেড লেশন, সারফেস ডিফেক্ট, হিমোরেজ, প্ল্যাক রাপচার, থ্রম্বাস, এগুলো হচ্ছে আপনার টাইপ 6 এর কমপ্লিকেটেড। এই 6টা হচ্ছে স্টেজ। 5 নম্বর স্টেজ হচ্ছে অ্যাক্সিলারেটেড স্মুথ এন্ড কোলাজেন ইনক্রিজেস, আর ফাইনালি থ্রম্বোসিস এন্ড হেমাটোমা। এই হচ্ছে আপনার নমেনক্লেচার এন্ড মেইন হিস্টোলজি। ওকে, এর মধ্যে প্রথম দুইটা ফ্রম ফার্স্ট ডিকেড থেকে শুরু হয়, থার্ড ডিকেড থেকে আপনার হচ্ছে 3, 4 আর 4 ডিকেড 40 বছর বয়সের পর থেকে সাথে এগুলো বেশি অগমেন্টেড হয়। ওকে, এটা ক্লিনিক্যালি সাইলেন্ট থাকে, আবার এটা ক্লিনিক্যালি সাইলেন্টও থাকতে পারে, ওভারটও হতে পারে। এই হচ্ছে আমার 6 স্টেজেস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। একটু পড়েন, যেভাবে বলছি এটুকু পড়েন, বেশি দরকার নাই। রিস্ক ফ্যাক্টর গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস? আচ্ছা, এই রিস্ক ফ্যাক্টরের কাহিনী আছে, একটু ভিতরে দুই একটা লাইন না পড়লে আপনি বুঝবেন না, হয়তো আপনার দুই একটা স্টেম ভুল হয়ে যেতে পারে। তাহলে রিস্ক ফ্যাক্টর গুলো যদি আমরা দেখি, 1 নম্বরে দেখেন, খুবই সহজ, জানেন সবাই, তারপরে দেখেন এজ এন্ড সেক্স। মেনি রিস্ক ফ্যাক্টরস আইডেন্টিফাই করেছে, ইম্পর্টেন্ট গুলো হচ্ছে এজ এন্ড সেক্স। তাহলে আমরা জানি, দেখেন প্রিমেনোপজাল উইমেন হ্যাভ লোয়ার রেট অফ ডিজিজ দেন মেন, তাই না? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ইন পোস্টমেনোপজাল উইমেন হ্যাজ ইনক্রিজ স্কোপ অফ কার্ডিওভাস্কুলার ইভেন্ট। এটা অনেকে জানেন কিনা, যে পোস্টমেনোপজাল উইমেনের অনেকে যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, তাদের কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিসের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাহলে hormone replacement therapy in postmenopausal women is associated with an increased risk of cardiovascular events. ঠিক আছে, জেনেটিক্স এর মধ্যে কারো যদি পজিটিভ ফ্যামিলি হিস্টরি থাকে, ফ্যামিলি হিস্টরি যদি কারো পজিটিভ থাকে বা আর্লি অনসেট ডিজিজের হিস্টরি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাথেরোস্ক্লেরোসিসের সেম মানে অকারেন্সটা ঘটবে। এর মধ্যে জেনেটিক্স এর মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর, যেমন কারো যদি হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া, ডায়াবেটিস, এগুলা পলিজেনিক ম্যানারে ইনহেরিটেড হয়। ঠিক আছে, তাহলে the most common risk factors of genetics such as hypertension, hyperlipidemia, diabetes mellitus are inherited in a polygenic manner. Smoking এটা important modifiable risk factor. Hypertension এটা একটা important risk factor. Hypercholesterolemia another risk factors of atherosclerosis. Diabetes mellitus. Hemostatic factors এর মধ্যে platelet activation with high plasma fibrinogen concentration are associated with increased risk of coronary thrombosis, যেখানে antiphospholipid antibody are associated with recurrent arterial thrombosis. ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা নিয়ে একটু বলবো। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর ডায়েট নিয়ে আপনাদের কনফিউশন হয়ে যাবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেখেন, রেগুলার এক্সারসাইজ, ব্রিস্ক ওয়াকিং, সাইক্লিং অর সুইমিং ফর 20 minutes 2 to 3 times a week has a protective effect. দেখেন, এই যে সাইক্লিং, অনেকেই এই দৌড়াদৌড়ি করেন একদিন দৌড়াতে, কিন্তু সাইকেল চালানোটা কিন্তু মানে একটু এনজয়েবল ব্যাপার। সাইকেল যদি চালান আপনি বুঝবেন আপনি হার্টে, অ্যাবডোমেনে, মাসেলে কি ধরনের প্রেসার পড়ে। তাহলে রেগুলার এক্সারসাইজ, দ্যাট ইজ ব্রিস্ক ওয়াকিং, সাইক্লিং or swimming for 20 minutes 2 to 3 times a week has a protective effect, whereas inactivity roughly doubles the risk of coronary artery disease and is a major risk factor. তাহলে সাইক্লিং, ওয়াকিং এন্ড সুইমিং, তিনটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। অবেসিটি খুবই খারাপ একটা প্রবলেম। অবেসিটি যাদের থাকে তাদের সাথে হাইপারটেনশন, ডায়াবেটিস, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হয়ে মেটাবলিক সিনড্রোম হয়ে অ্যাথেরোস্ক্লেরোসিসে অগমেন্ট করে। অ্যালকোহল, ডায়েট, মানে রিস্ক ফ্যাক্টর গুলো মাস্ট পড়তে হবে। যেগুলো ভিতরে দেখাচ্ছি ওইগুলো হালকা পাতলা দেখতে হবে, যেগুলো বলে দিচ্ছি। ডায়েটের মধ্যে কাহিনী আছে, দেখেন এই ডায়েটের মধ্যে যদি কেউ ভিতরে না পড়েন তাহলে স্টেম ভুল হবে। দেখেন, ডায়েট ডেফিসিয়েন্ট ইন ফ্রেশ ফুড, ভেজিটেবল, পলিআনসাচুরেটেড ফ্যাটিস আর অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, এটা সবাই পারবেন। বাট dietary supplements such as vitamin C, vitamin E,
beta carotene, folate, fish oils do not reduce cardiovascular event. কেমন হয়ে গেল না কথাটা? ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, ফোলেট, ফিশ অয়েলস do not reduce cardiovascular event. বরঞ্চ in some cases have been associated with harm. মানে এই জন্য আমি আপনাদেরকে ডায়েটটা দেখালাম যে এটা যদি ভিতরে না পড়েন স্টেম মিস হয়ে যাবে। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবারগুলা সাধারণত অ্যাথেরোস্ক্লেরোসিস কমানোর কথা, কিন্তু এখানে বলছে ডু নট রিডিউস কার্ডিওভাস্কুলার ইভেন্ট, বট ইন সাম কেস হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ হার্ম। ঠিক আছে, এটা জানতে হলে আবার কার্ডিওলজির অনেক ডিটেইলস বই পড়তে হবে, দরকার নাই। ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, ফোলেট, ফিশ অয়েল, হ্যাঁ এগুলো অল্প পরিমাণে খাওয়া ভালো, অ্যান্টিঅক্সিডেন্ট খাবার, কিন্তু এগুলা কেউ যদি কার্ডিওভাস্কুলার ইভেন্ট রিডিউস করে বলে অতিরিক্ত খান তাহলে কিন্তু বরঞ্চ মানে অ্যাসোসিয়েটেড উইথ হার্ম। এই হার্ম গুলো কি, যেমন ভিটামিন সি, ভিটামিন ই এগুলো যদি এক্সেসিভ পরিমাণে কেউ ইউজ করে তাহলে কিন্তু রেনাল স্টোন হয়ে যেতে পারে অনেক। ঠিক আছে, আচ্ছা পার্সোনালিটি, যারা বেশি স্ট্রেসে থাকে তাদের কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিসের সমস্যা। সোশ্যাল ডিপ্রিভেশন, যারা আলাদা আলাদা থাকে, সোশ্যালি ডিটাচড থাকে, তাদের যে মদ খাওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যায়, স্মোকিং এর প্রবণতা বেড়ে যায়। তো এইগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ হার্ম। ঠিক আছে, এই হচ্ছে আমার রিস্ক ফ্যাক্টরস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। এইটুকুই দরকার। আমরা এখন চলে যাব নিচের দিকে, দেখেন পরের পেজে, পপুলেশন বেসড স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট করোনারি আর্টারি ডিজিজ। তাহলে পপুলেশন বেসড স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট, তাহলে খুবই সিম্পল, এটা কেউ না পড়লেও পারবেন, তার একবার রিডিং পড়লেই হবে যে ডু নট স্মোক, স্মোক করা যাবে না, রেগুলার এক্সারসাইজ মিনিমাম 20 মিনিটস 3 টাইমস পার উইক, আইডিয়াল বডি ওয়েট মেইনটেইন করতে হবে, ইট এ মিক্সড ডায়েট রিচ ইন ফ্রেশ ফ্রুট এন্ড ভেজিটেবলস এন্ড এইম টু গেট নো মোর দ্যান 10% অফ এনার্জি ইনটেক ফ্রম স্যাচুরেটেড ফ্যাট। তাহলে স্যাচুরেটেড ফ্যাট থেকে 10% এর বেশি এনার্জি ইনটেক করা যাবে না। এই হচ্ছে আপনার স্ট্র্যাটেজি টু প্রিভেন্ট করোনারি আর্টারি ডিজিজ। এখানে দেখেন, নাও চলে আসে আমরা অ্যানজাইনা পেক্টোরিস, অ্যানজাইনা। তাহলে অ্যানজাইনা হচ্ছে symptom complex caused by transient MI which occurs whenever there is an imbalance between myocardial oxygen supply and demand. তাহলে মায়োকার্ডিয়াল অক্সিজেন আমার যতটুকু দরকার এবং ডিমান্ড যতটুকু, ওটা যদি ঠিকমতো ফিল আপ না হতে পারে বা ইমব্যালেন্স হয়, তখনই কিন্তু এই চেস্ট পেইন বা অ্যানজাইনা ডেভেলপ করে। অ্যানজাইনা সবচেয়ে কমন কজ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, সিঙ্গেল ওয়েস্টে আসে। তাহলে এই একটা হলো প্যাথোজেনেসিস। অ্যানজাইনার দুইটা দেখেন, সাবটাইপ করোনারি আর্টারি স্পাজম এন্ড সিনড্রোম এক্স, এই দুইটাই এমআরসিপি তে এবং এফসিএস প্যাটার্নে আসে। তাহলে অ্যানজাইনা মে রিজাল্ট ফ্রম ভ্যাসোস্পাজম অফ দ্য করোনারি আর্টারিস, করোনারি আর্টারি স্পাজম, ভ্যাসোস্পাজম হয়ে কিন্তু হতে পারে। দিস মে কোএক্সিস্ট উইথ অ্যাথেরোস্ক্লেরোসিস স্পেশালি ইন আনস্টেবল অ্যানজাইনা, বাট মে অকার as an isolated phenomenon is less than 1% ক্ষেত্রে, less than 1% ক্ষেত্রে আইসোলেশন ফেনোমেনন হতে পারে। দিস ইজ সামটাইমস নোন এজ ভ্যারিয়েন্ট অ্যানজাইনা। When it is accompanied by transient ST elevation on the ECG, it is termed fringe metal angina. তাহলে coronary artery vasospasm এর কারণে যদি ECG তে transient ST elevation হয় তখন এটাকে বলে fringe metal angina। সিনড্রোম এক্স কি? সিনড্রোম এক্স হচ্ছে আপনি চেস্ট পেইন নিয়ে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, বাট আপনি ইসিজি ইকোতে একটু হালকা এভিডেন্স পাচ্ছেন কিন্তু করোনারি আর্টারি এনজিওগ্রাফি করে কোনো কিছু পাচ্ছেন, এটা হলো সিনড্রোম এক্স। The constellation of typical angina on effort, objective evidence of myocardial ischemia on stress testing, that is ETT by exercise tolerance testing, and normal coronary angiography is sometimes known as syndrome X. এই হিস্ট্রিটাই পরীক্ষায় সিঙ্গেল ওয়েস্ট আকারে দেয়। ঠিক আছে, সো হোয়াট আর দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই এন্ড ডিমান্ড? রিডিং, এগুলো আসবে না, রিডিং পড়তে হবে। অক্সিজেন ডিমান্ড, অক্সিজেন সাপ্লাই, কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে, জাস্ট রিডিং পড়বেন। অ্যাক্টিভিটিস প্রেসিপিটেটিং অ্যানজাইনা, এটা ইম্পর্টেন্ট, যেমন ফিজিক্যাল এক্সারশন, অতিরিক্ত কোল্ড এক্সপোজার, হেভি মিল, অনেকে খাইতে খেতে এমন হয় বুক ব্যথা শুরু হয়ে যায়, ইন্টেন্স ইমোশন, শেয়ার বাজারে 40 লাখ টাকা লাগাইছে, ধাম করে দেখলে 4 লাখ হয়ে গেছে আর বুক ব্যথা শুরু হয়ে গেছে, ইন্টেন্স ইমোশন। আনকমনের মধ্যে ভিভিড ড্রিমস, নকটার্নাল অ্যানজাইনা, স্বপ্নের মধ্যে যদি কারো এরকম হয় বুক ব্যথা শুরু হয়ে, নকটার্নাল অ্যানজাইনা, খারাপ স্বপ্ন দেখে। লাইং ফ্ল্যাট, শুয়ে থাকলে যদি হয়, এমনি ভালো, এটাকে বলা হয় শুয়ে থাকলেই ব্যথা হয় বাট সারাদিনে কোনো সমস্যা নেই, তাহলে ডিকিউবিটাস অ্যানজাইনা। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যাক্টিভিটিস প্রেসিপিটেটিং অ্যানজাইনা। ক্যানাডিয়ান কার্ডিওভাস্কুলার সিটি অ্যানজাইনা স্কোর দরকার নেই, রিডিং পড়ে নিতে পারবেন, নিহাই স্কোরের মতোই অনেকটা। ইনভেস্টিগেশন, একটা অ্যানজাইনার পেশেন্টের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি হবে? ইসিজি না, ইটিটি, এক্সারসাইজ ইসিজি। ঠিক আছে, ইটিটি আমরা কিন্তু ইন্ডিকেশন অফ ইটিটি আমরা দেখিয়েছিলাম যে স্টেবল অ্যানজাইনা অ্যাসেস করার জন্য ইটিটি করতে হবে।
ওকে, এটা কিন্তু অনেকে ভুল করেন, এই জন্য আপনাদেরকে দেখালাম যেটা স্ট্যান্ডার্ড ট্রেডমিল আর বাইসাইকেল আর্গুমেন্টেড প্রোটোকলে করা হয়। ঠিক আছে, এবং হাই রিস্ক ফান্ডিংও কিন্তু আমি ইটিটিতে দেখিয়েছি, এখানেও কিছু আছে দেখেন। পেশেন্ট পালস, বিপি, জেনারেল কন্ডিশন মনিটর করে প্ল্যানার অর ডাউন স্লোপিং এসটি ডিপ্রেশন of 1 millimeter or more is indicative of ischemia. এই লাইনটাই আপনার পরীক্ষা হাই রিস্ক ফান্ডিং। প্ল্যানার or down sloping ST depression of 1 millimeter or more is indicative of ischemia. Or upsloping ST depression is less specific. If it often occurs in normal individuals, false positive results can occur with digoxin therapy, left ventricular hypertrophy, bundle branch block, and WPW syndrome. এই হচ্ছে আমার অ্যানজাইনার প্রিলিমিনারি কিছু কথাবার্তা। আমরা চলে যাই একটা অ্যানজাইনার পেশেন্টকে আমরা কি অ্যাডভাইস দিব। প্ল্যানার অর ডাউন স্লোপিং ST depression, তো ইসিজিটা যদি দেখি যে অ্যানজাইনার এরকম হবে, যে দেখেন কি সুন্দর, এই যে দেখেন প্ল্যানার ST depression is linked to myocardial ischemia। এটা হচ্ছে প্ল্যানার, এটা হচ্ছে ডাউন স্লোপিং। প্ল্যানার ST depression, ডাউন স্লোপিং ST depression, এটা হচ্ছে আপ স্লোপিং ST depression। এটা হচ্ছে নরমালি পাওয়া যেতে পারে, এই দুটো হচ্ছে ইন্ডিকেট করে টিপিক্যাল অ্যানজাইনা, স্টেবল অ্যানজাইনা। তাহলে একটা অ্যানজাইনার পেশেন্টকে অ্যাডভাইস টু পেশেন্ট উইথ স্টেবল অ্যানজাইনা কি অ্যাডভাইস দিবেন? অ্যাডভাইস টু পেশেন্ট উইথ স্টেবল অ্যানজাইনা, আমরা অ্যানজাইনা দিয়ে দুপুরের নামাজ, খাওয়া দাওয়া, নামাজ এগুলোর ব্রেকে যাব, তারপর ইনশাল্লাহ হয়তো সন্ধ্যার পরেও বা হচ্ছে একটু পরেও শুরু করতে পারি না, আজকে শেষ করে দেবো সিভিএস। অ্যাডভাইস টু পেশেন্ট উইথ স্টেবল অ্যানজাইনা, স্মোক করা যাবে না, একদম সেম, এগুলা সবাই জানেন, যেগুলা ডাক্তার আর বাংলা ভাষায় বলে দেয় ওইগুলাই, যে আইডিয়াল বডি ওয়েট মেইনটেইন করতে হবে, রেগুলার এক্সারসাইজ নিতে হবে, অ্যাভয়েড সিভিয়ার আনকাস্টমড এক্সারশন, বিগার এক্সারসাইজ এগুলো করার জন্য, টেক সাবলিঙ্গুয়াল নাইট্রেট বিফোর আন্ডারটেকিং এক্সারশন দ্যাট মে ইনডিউস অ্যানজাইনা, যদি অ্যানজাইনা সাবলিঙ্গুয়াল নাইট্রেট সাথে সাথে, তাহলে ফার্স্ট লাইন অ্যানজাইনা শুরু হওয়ার ক্ষেত্রে ফার্স্ট লাইন চিকিৎসা হচ্ছে সাবলিঙ্গুয়াল নাইট্রেট। নাও পরীক্ষা যেটা অনেকবার আসছে, ফলোইং আর দ্য অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস, ফলোইং আর দ্য অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস, ভিতরে হালকা দু একটা মেকানিজম আমরা দেখবো। তাহলে অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ এটা আমাকে মাস্ট জানতেই হবে। তাহলে এক নম্বর হচ্ছে নাইট্রেটস, নাইট্রেটস এর মেকানিজমটা কি ডাইরেক্টলি অ্যাক্ট অন ভাস্কুলার মাসল টু প্রোডিউস ভেনাস এন্ড আর্টেরিয়াল ডাইলেটেশন। তাহলে তারা ভেনোডাইলেটেশন এবং আর্টেরিয়াল ডাইলেটেশন দুইটাই করে। ওকে, নাইট্রেটের পুরো প্যারাটাই একটু পড়ার চেষ্টা করতে হবে। আমরা যদি একটু দেখি, দেখেন দে হেল্প অ্যানজাইনা বাই লোয়ারিং প্রিলোড এন্ড আফটারলোড। তাহলে নাইট্রেট কি করে? প্রিলোড আফটারলোড। আমরা হার্ট ফেলিউরের মেকানিজম অ্যাকচুয়ালি দেখেছি। They help angina by lowering preload upload, which reduces myocardial oxygen demand, and by increasing myocardial oxygen supply through the coronary vasodilatation. Vasodilatation করার মাধ্যমে myocardial oxygen supply টা বাড়ায় দেয়। তাহলে sublingual GTN administer সাধারণত মিটার ডোজ aerosol or as tablet হিসেবে নেওয়া যায়, is indicated for acute attacks and will usually relieve an attack in 2 to 3 minutes। এই জন্য এটা বলে ফার্স্ট লাইন। আচ্ছা, এবং পেশেন্টকে এনকারেজ করা হয় এক্সারসাইজ করার আগে অবশ্যই, যাদের এরকম হিস্ট্রি থাকে, একটু এই ড্রাগটা নিয়ে নেওয়া। সাবলিঙ্গুয়াল জিটিএন হ্যাজ এ শর্ট ডিউরেশন অফ অ্যাকশন এন্ড সাইড ইফেক্টস হচ্ছে হেডেক, symptomatic hypertension, and rarely syncope. A more prolonged therapeutic effect can be achieved by giving GTN transcutaneously as a patch। এটা সাধারণত সাবলিঙ্গুয়াল জিটিএন এর একটু বেশি হাফ লাইফ, অথবা স্লো রিলিজ বাক্কাল ট্যাবলেট 1 থেকে 5 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি দেওয়া যায়, অথবা আইসোসরবেট ডাইনাইট্রেট and isosorbate mononitrate can be given by mouth Okay, headache is the common and with oral nitrate, but tends to diminish if the patient preserves with the treatment. Continuous nitrate therapy can cause pharmacological nitrate tolerance, but this can be avoided by 6 to 8 hour nitrate free period, best achieved at night when the patient is inactive। এজন্য যাদের নাইট্রেট টলারেন্স ডেভেলপ করে বা রেগুলার হেডেক ডেভেলপ করে, নাইট্রেট টলারেন্সটাকে অ্যাভয়েড করার জন্য পেশেন্টকে রাতের বেলা বা সন্ধ্যার পর পর সাধারণত ইউজ করতে বলা হয়। ওকে, if nocturnal angina is but decubitus angina predominant symptom, long acting nitrates can be given at the end of the day। এই জন্য আমি বলেছি যে নাইট্রেটের প্রত্যেকটা লাইনে একটু পড়া উচিত, তাহলে headache is common with oral nitrate but tends to diminish if the patient
preserves with the treatment. কন্টিনিউয়াস নাইট্রেট থেরাপি কিন্তু ফার্মাকোলজিক্যাল টলারেন্স করতে পারে এবং অ্যাভয়েড করা যেতে পারে 6 to 8 আওয়ার নাইট্রেট ফ্রি পিরিয়ড, 6 থেকে 8 ঘন্টা নাইট্রেট ফ্রি পিরিয়ড রাখতে হবে। এবং পেশেন্টকে যদি পেশেন্ট যখন ইনঅ্যাক্টিভ থাকে রাতের বেলা তখন সাধারণত এই নাইট্রেটটা দিলে পেশেন্টের এই ফার্মাকোলজিক্যাল টলারেন্সটা অ্যাভয়েড করা যাবে। আমরা নাইট্রেটের একটু ক্লাসিফিকেশন দেখে আসি। এখান থেকে সিঙ্গেল বেস দিতে পারে যে ডিউরেশন অফ অ্যাকশন অফ সাম নাইট্রেট প্রিপারেশন, সাবলিঙ্গুয়াল জিটিএন 4 থেকে 8 মিনিট পিক অ্যাকশনে যেতে, হাইয়েস্ট 30 মিনিট পর্যন্ত কাজ করে। বাক্কাল জিটিএন 4 থেকে 10 মিনিট 300 মিনিট পর্যন্ত বা 5 ঘন্টা। ট্রান্সডার্মাল জিটিএন 24 ঘন্টা পর্যন্ত কাজ করে। ওরাল আইসোসরবেট ডাইরেক্টেড 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত থাকে, বাট পিক অ্যাকশন 45 থেকে 120 মিনিট। আর ওরাল আইসোসরবেট মনোনাইট্রেট সেম। এই হচ্ছে নাইট্রেট। তাহলে 1 নম্বর অ্যান্টি অ্যাঞ্জেনাল ড্রাগ হচ্ছে নাইট্রেট। নাম্বার 2 বিটা ব্লকার, ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে বিটা ব্লকার। প্রথম 2 লাইন পড়বেন যে এটা মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমায় কিভাবে, বাই রিডিউসিং হার্ট রেট, ব্লাড প্রেশার এন্ড মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, বাট দে মে প্রভোক ব্রঙ্কোস্পজম ইন পেশেন্ট উইথ অ্যাজমা। এই জন্য অ্যাজমাতে বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড, অ্যাজমাতে বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড। ওকে, এবং বিটা ব্লকার শুড নট বি উইথড্রন অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে ধাম করে উঠে ফেলা যাবে না, রিবাউন্ড ফিনোমেনন হতে পারে এবং প্রেসিপিটেড ডেঞ্জারাস অ্যারিথমিয়া ওয়ার্সেনিং অ্যাঞ্জিনোরিয়ামাই। দিস ইজ নোন এজ বিটা ব্লকার উইথড্রল সিনড্রোম। তাহলে বিটা ব্লকার উইথড্রল সিনড্রোমের কাহিনী এখানের মধ্যে আছে। নাও আসেন 3 নম্বর অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আর ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টাগনিস্ট। এরা মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমায় বাই রিডিউসিং ব্লাড প্রেশার এন্ড মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। আর এই বিটা ব্লকার কমিয়েছিল ব্লাড প্রেশার, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি এবং হার্ট রেট, ঠিক আছে। আর এইটা শুধু রিডিউসিং বিপি এন্ড মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। Since dihydropiridine calcium such as nifedipine and amlodipine may cause a reflex tachycardia, it is best to use them in combination with a beta blocker. যেহেতু আপনার নিফেডিপিন আর অ্যামলোডিপিন যদি ইউজ করি এদের একটা সাইড ইফেক্ট যে রিফ্লেক্স টাইকার্ডিয়া, এই জন্য এরা এই যে বিটা ব্লকারের সাথে করলে যে হার্ট রেট কমায়, ব্যালেন্স হয়ে যায়। In contrast, verapamil and diltiazem can be used as monotherapy because the slow S node firing inhibit conduction through the heavy node and tend to cause bradycardia. They are particularly useful when beta blockers are contraindicated. তাহলে যখন বিটা ব্লকার দেওয়া যাবে না তখন ভেরাপামিল ডিলটিয়াজেমটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে, তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা যখনই পেশেন্টের পুরো লেফট ভেন্ট্রিকল ইকোটিকো করে যদি দেখি যে লেফট ভেন্ট্রিকুলার ফাংশনের প্রবলেম আছে, সেক্ষেত্রে মাস্ট ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা ইউজ করা যাবে, দিতে হবে, ঠিক আছে। The calcium channel antagonist reduce myocardial contractility and must be used with care in patient with যখনই পেশেন্টের লেফট ভেন্ট্রিকুলার ফাংশন পুর থাকবে তখন কিন্তু এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা খুব সতর্কতার সহিত ইউজ করতে হবে, মাস্ট দিতে হবে না, সতর্কতার সহিত ইউজ করতে হবে, যেহেতু দে ক্যান অ্যাগ্রাভেট অর প্রেসিপিটেট হার্ট ফেলিউর। ওকে, দেখেন ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টাগনিস্ট ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ অ্যাঞ্জিনা। কোনগুলো ইউজ করে? নিফেডিপিন, নিকারডিপিন, অ্যামলোডিপিন, ভেরাপামিল, ডিলটিয়াজেম, এই কয়টা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করা যায়। এর মধ্যে ভেরাপামিলের সাইড ইফেক্ট পরীক্ষা আসছিল কনস্টিপেশন করে। তাহলে অ্যানাদার অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগস হচ্ছে পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটরস, নিকোরান্ডিল, এটি পরীক্ষা আসছে arterial and venous system, both arterial and venodilators. IF channel antagonist ivabradine, it induces bradycardia by modulating ion channels in the sinus node. The SN node IF channel এর উপর কাজ করে, এটা হার্ট রেট কমায়। Renologine, এটা another anti-anginal drug, এটাও দেখেন this drug inhibits the late inward sodium current in coronary arteries muscles with a secondary effect on calcium flux and vascular tone, reducing angina symptoms. Renologine, sodium current in coronary arteries smooth muscles, এটা ইনহিবিট করে। এই হচ্ছে আমার ফার্মাকোলজিক্যাল অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কি আছে? পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, পিসিআই আমরা কখন করব? একটা অ্যাঞ্জিনার পেশেন্টের কি পিসিআই করব? আচ্ছা, পারকিউটেনিয়াস ইনভলভ পাসিং, এটা তো আমরা জানি যে করোনারি স্টেনোসিস মানে এনজিওগ্রাফিটাই যেটা, এটা আমরা পেশেন্টকে কখন করব? ট্রিটমেন্ট উইথ পিসিআই অফেন প্রোভাইড এক্সেলেন্ট সিম্পটম কন্ট্রোল বাট ডাজ নট ইমপ্রুভ সার্ভাইভাল ইন পেশেন্ট উইথ ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা।
ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা তোমার করে লাভ নাই, বাট পেশেন্ট যদি চায় পিসিআই, আমরা এই জন্যই দেখা যাবে যে আপনি কার্ডিওলজির বিভিন্ন ইউনিটে যদি কাজ করে থাকেন, অ্যাঞ্জাইনাল পেন নিয়ে আসলে কিন্তু পিসিআই করে ফেলা হয়। পিসিআই করে আসলে ব্লক আছে কিনা, কতটুকু ব্লক, কতটুকু ফিক্সড অ্যাথেরোমোটা যে বললো এটা কতটুকু ব্লক, যদি 70 to 80% ব্লক থাকে তখন স্টেন্টিং করে দিয়ে আসা হয়, ঠিক আছে। তাই এই জন্য পিসিআই করে অ্যাঞ্জাইনাল চেস্ট পেন নিয়ে আসলেও এটা পিসিআই করে আমরা দেখা হয় এটা কি ডাবল ভেসেল ডিজিজ, সিঙ্গেল ভেসেল ডিজিজ না ট্রিপল ভেসেল ডিজিজ, এইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। ট্রিটমেন্ট উইথ পিসিআই often provides excellent symptom control, but it does not improve survival in patients with chronic stable angina. It is mainly used in single or two vessel disease. Mainly used in single or two vessel disease. The main acute complications of PCI are occlusion of the target vessel, or a side branch by thrombus, or a loose flap of intima, and consequent myocardial damage. Occlude হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে the main acute complication হচ্ছে occlusion of the target vessel or a side branch by thrombus. Side branch dislodged thrombus from thrombus দ্বারা ব্লক হয়ে যেতে পারে, ঠিক আছে। ওকে, এছাড়াও দেখেন নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, অ্যাডজাংটিভ থেরাপিতে পটেন্ট প্লাটিলেট ইনহিবিটর such as the P2Y12 receptor antagonist clopidogrel, prasugrel, ticagrelor, নতুন আসছে prasugrel, ticagrelor in combination with aspirin and heparin improves the outcome following PCI. তাহলে PCI এর পরে clopidogrel, prasugrel or ticagrelor এগুলো ইউজ করাটা পেশেন্টের আউটকামটা ভালো হয়। এই হচ্ছে নন ফার্মাকোলজি হচ্ছে পিসিআই। এছাড়া করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, এটা পরীক্ষা আসছিল যে কোন কোন জায়গা থেকে সিএবিজি করা হয়। ইন্টারনাল মেমোরি আর্টারি থেকে এখন সবচেয়ে বেশি করা হচ্ছে, আগে করা হতো গ্রেট স্যাফেনাস ভেইন থেকে। এছাড়া রেডিয়াল আর্টারি or reverse segment of the patient's own saphenous vein can be used to bypass coronary artery stenosis. তাহলে এখন সাধারণত মেমোরি আর্টারি, রেডিয়াল আর্টারি এন্ড গ্রেট স্যাফেনাস ভেইন, এটা পার্ট 1 এ এখন প্রচুর আসে যে এখন কোন কোন জায়গা থেকে করা হচ্ছে, ঠিক আছে। নাও আমরা একটু যদি পরের পেজে চলে যাই, দেখেন এটা হচ্ছে পিসিআই এর ইফেক্টটা, এনজিওগ্রামের ইফেক্ট, যে এখানে ব্লক দেখানো হচ্ছে। আমরা যদি একটু কম্পারিজনে চলে যাই যে পিসিআই ভালো না সিএবিজি ভালো, এটা অনেক সময় পেশেন্টরা জিজ্ঞেস করে, তাই না, যে কোনটা ভালো, পিসিআই ভালো না সিএবিজি ভালো, কোনটা ভালো? আচ্ছা, তাহলে আপনার এটা আসলে অ্যাকর্ডিং টু পেশেন্ট ভ্যারি করে। তবে পিসিআই এন্ড সিএবিজির একটা বেসিক ডিফারেন্স হচ্ছে যদি অ্যাকর্ডিং টু মর্টালিটি খেয়াল করেন তাহলে পিসিআই ভালো, কারণ পিসিআই তে ডেথ রেট কম, সিএবিজি তে নিউরোলজিক্যাল কমপ্লিকেশন গুলো একটু বেশি হয় এবং ডেথ রেট কিন্তু বেশি, লেস দেন 1.5%, এবং পোস্ট সিএবিজি এমআই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং এর পরে এমআই হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাহলে পিসিআই ভালো না সিএবিজি ভালো? এক কথায় বলে দেবেন পিসিআই ভালো। পিসিআই ভালো, হ্যাঁ, কেন ভালো আমি একটু দেখাই। দেখেন, ডেথ রেট লেস দেন 0.5%, সিএবিজি চেয়ে কম, এমআই হওয়ার সম্ভাবনা সিএবিজি চেয়ে কম, হসপিটাল স্টে থাকা লাগে কম, তাড়াতাড়ি কাজে ফিরতে পারে। হ্যাঁ, রিকারেন্ট অ্যাঞ্জাইনা হতে পারে, হোক, এখানেও হয় 10% ক্ষেত্রে। রিপিট রিভাস্কুলেশন করা লাগবে, কিন্তু ডেথ রেট তো কম। নিউরোলজিক্যাল কমপ্লিকেশন খুবই কমন সিএবিজিতে, আদার কমপ্লিকেশনের মধ্যে ইমার্জেন্সি সিএবিজি করা লাগতে পারে। আর এখানে ডিফিউজ এমআই হয়ে গেলে একদম অবস্থা খারাপ, ইনফেকশন হয়ে যেতে পারে, উন্ড পেইন হতে পারে, চেস্ট উন্ড, যে উন্ডে যেখানে সিএবিজি করেছে সেখানে ইনফেকশন হতে পারে। সো এই হচ্ছে আপনার পিসিআই সিএবিজির বেসিক ডিফারেন্স। যদি বলে পিসিআই ভালো না সিএবিজি ভালো, আপনি বলে দিবেন পিসিআই ভালো। ওকে, সো এই হচ্ছে আমার অ্যানজাইনা। নাও আমরা একটা ব্রেকে চলে যাই, আমরা ইনশাআল্লাহ নামাজ খাওয়া দাওয়ার পরে আমরা সময় মতো বিকেলে অথবা সন্ধ্যার পরে নেক্সট টুকু আমরা শেষ করব। ওকে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।